Hello, guys. Good afternoon, and welcome to IE45 evening batch for the IELTS course. Akon, I took your orientation, so as you know me, আমার নাম হচ্ছে Mirza Mamnun. And before we start, আমরা কয়েকটা ক্লাসের formalities একটু সেট করি। So আমাদের কিন্তু ক্লাসটা এই জুম অ্যাকাউন্টেই হবে। সো আপনাদের যে জুমের লিংকটা আছে, প্লিজ ইউজ দিস টু লগ ইন টু ক্লাস। এখন এটা ছাড়া জুমে আমরা ক্লাস কন্ডাক্ট করছি অ্যান্ড থ্রু আউট জুম আমি মেইনলি স্ক্রিন শেয়ার করে ক্লাসটা করাবো। বেসিক্যালি আপনারা মেন্টরস থেকে যা লেকচার শিট পাবেন, লেকচার শিটের যা পিডিএফ ফাইলগুলো পাবেন, সেগুলো আমি আমার ডিজিটাল ড্যাশবোর্ডে কনভার্ট করে রেখেছি। সো এভরিথিং দ্যাট ইউ সি ইন দ্য লেকচার শিটস সেগুলোই আমি কিন্তু মেইনলি ক্লাসে একটা ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ডে করাচ্ছি আর কি। দ্যাট বিং সেড, আমি নোটিস করেছি এখনো সবাই কিন্তু গুগল ক্লাসরুমে আসে নাই। আই ইনভাইটেড মোস্ট অফ ইউ। এখন হয়েছে যে আপনাদের ক্লাসে যারা আছেন আউট অফ 24 পিপল, কয়েকজনের দেখা যাচ্ছে যে ইমেল অ্যাড্রেস ছিল নর্থ সাউথ ইমেল অ্যাড্রেস থেকে বা আউটলুক ইমেল অ্যাড্রেস থেকে লগ ইন করেছেন। আপনাদের কিন্তু গুগল ক্লাসরুম অ্যাক্সেস করার জন্য একটা ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট লাগবে। সো কাইন্ডলি একটা ইমেল পাঠিয়েছিলাম আমি আপনাদেরকে লাস্ট নাইট। সেই ইমেলটা ফলো করে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেন আর কি, তাহলেই হবে। এটা ছাড়া অল্টারনেটিভলি হোয়াট ইউ কুড ডু ইজ, আমি একটা চ্যাট বক্সের লিংক শেয়ার করছি। Sorry, not this link. Let me just share another link. Wait. So আমি আপনাদের চ্যাট বক্সে একটা লিংক শেয়ার করছি গুগল ক্লাসরুমের। খেয়াল করেন classroom.google.com লেখা আছে। If you just click on this link, তাহলেই কিন্তু এই লিঙ্কটা আপনাকে আপনার গুগল ক্লাসরুমে নিয়ে যাবে। অ্যান্ড মেক শিওর আপনি ক্লাসরুমে এনরোল করে ফেলেন প্লিজ, বিকজ আমি যতগুলো কোর্সের জন্য ম্যাটেরিয়ালস দরকার, ফাইলস দরকার, সবগুলো এখানেই আপলোড করে দিচ্ছি। So kindly check that. And that being said, I think we still have a few more people coming in. So আমি আরো 3 মিনিট পর শুরু করব। আজকের ক্লাসটাই একটু দেরি করে শুরু করছি, but for the rest of the classes we will be starting by 4 or 5. Just give me a minute.
All right, guys. So I guess everyone's ready. তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। আপনারা কি গুগল ক্লাসরুম বাই দ্য ওয়ে অ্যাক্সেস করতে পারছেন? এনিওয়ান হিয়ার হু ক্যানট অ্যাক্সেস গুগল ক্লাসরুম বা এখন আমাদের ক্লাসরুমে আসেন নাই? আমি যদি গুগল ক্লাসরুমটা দেখি, এখানে ওভারঅল হামিদুল্লাহ ভুঁইয়া ছাড়া নাকিব ইব্রাহিম, শহীদুল ইসলাম অ্যান্ড তামিম মাহবুব এখন আসেন নাই। এখন there is a person নিরাজ বান্টি outlook.com থেকে রেজিস্টার করেছিলেন। মেক শিওর ইউ ইউজ এ জিমেল অ্যাকাউন্ট, তাহলে আপনি ইউজ করতে পারবেন অ্যাকাউন্টটা। অলরাইট, তাহলে সো দ্যাট বিং সেড আমরা আস্তে আস্তে তাহলে শুরু করি। সো আজকের ক্লাসে আমি যা ডিসকাস করছি সবগুলো কিন্তু আপনাদের গুগল ক্লাসরুমে পেয়ে গেছেন অ্যাকচুয়ালি। সো লেট মি জাস্ট স্টার্ট শেয়ারিং মাই স্ক্রিন। আমি মেইনলি স্ক্রিন শেয়ার করেই পড়াই। সো লেট আস বিগিন। সো ইফ ইউ লুক এট দ্য স্ক্রিন, এখানে দেখেন রিডিং সেকশনে আমি কয়েকটা ফাইল আপলোড করেছি। সো ইফ ইউ লুক এট দ্য রিডিং সেকশন, দেখবেন যে আমার গুগল ড্রাইভ অ্যাকাউন্ট থেকে ইউ ক্যান ডাউনলোড দ্য ফাইলস কিন্তু ডিরেক্টলি। দেখবেন যে রিডিং লেকচার 1 2 3 4 দেওয়া আছে, এটার সাথে দুইটা রিডিং রিভিউ লেকচার দেওয়া আছে। দিস আর দ্য ম্যাটেরিয়ালস ইউ উইল বি গেটিং ফ্রম মেন্টরস। সো ইন অর্ডার টু ডাউনলোড দ্য ফাইলস, জাস্ট এ ভেরি কুইক টিউটোরিয়াল। অনেকেই গুগল ড্রাইভ গুগল ক্লাসরুম ইউজ করতে কমফোর্টেবল ফিল করেন না আসলে। ইফ ইউ ক্লিক অন দ্য ফাইল, এখানে দেখবেন ফাইলটা পুরোপুরি দেখছেন। দ্য এন্টায়ার ফাইল ইজ ওভার হিয়ার। এখন ইফ ইউ ওয়ান্ট টু ডাউনলোড দ্য ফাইল, এখানে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। জাস্ট ক্লিক অন দ্য ডাউনলোড বাটন, তাহলে ফাইলের পিডিএফটা নেমে যাবে। আই উড সাজেস্ট ফাইলগুলো আপনারা কম্পিউটার থেকে ডাউনলোড করেন এন্ড কম্পিউটার থেকে ব্রাউজ করেন। ফোন থেকে মাঝে মাঝে প্রবলেম করতে পারে আর কি। সো যা প্যাসেজেস করছি আমাদের এখান থেকে, আমি সবকিছু আমার ওয়ান নোটে শেয়ার করে করাই। সো উই উইল বি ইউজিং দ্য সেম কন্টেন্ট কিন্তু। এখন এখানে দেখেন, লেটস গো টু আওয়ার প্যাসেজ। সো যা বললাম, before we start, কারো কোনো questions, কারো কোনো queries, কারো কোনো issues? Anyone? All right, তাহলে I guess কারো কোনো সমস্যা নাই। By the way, if you guys are silent, I will be assuming যে maximum 5 seconds এর জন্য আমি টাইম দিচ্ছি। তারপর যদি সবাই সাইলেন্ট থাকে, I will assume যে কারো কোনো question নাই and then I will move on to the next topic কিন্তু। In the meantime, আপনারা কিন্তু আমার সাথে চ্যাট বক্সের মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করতে পারেন বা ডিরেক্টলি আমার সাথে আনমিউট করে কমিউনিকেট করতে পারেন কিন্তু, কোনো সমস্যা নাই এখানে। So before we continue, last time orientation তো আমি বলেছিলাম আমাদের কোর্স স্ট্রাকচারের ব্যাপারে। So I will be talking about that today as well. Basically হয়েছে কি, ওরিয়েন্টেশনের পর আপনাদের যে গুগল ক্লাসরুমটা সেট করা হয়েছে, আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো আমি গতকাল রাতেই পেয়েছি। সো আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো আমি গতকাল রাতেই পেয়েছি। সো এই জন্য আমি আজকে গতকাল রাতেই গুগল ক্লাসরুমটা খুললাম আর কি। সো যতগুলো ক্লাস আমরা করছি ইনক্লুডিং দ্য ওরিয়েন্টেশন, আমি কিন্তু আপনাদেরকে ইমেল করেই দিব। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট এখানে। এখন দ্যাট বিং সেড, আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদের আইএলস একাডেমিক রিডিং টেস্টে ওভারঅল 3টা প্যাসেজ আসবে। এন্ড এই 3টা প্যাসেজের সাথে দেখবেন আপনার 9 ধরনের কোয়েশ্চেন টাইপ আসছে। এন্ড দেখবেন যে অ্যাপ্রক্সিমেটলি আপনাকে 2500 ওয়ার্ডস অফ কন্টেন্ট পড়তে হচ্ছে। ওভারঅল দেখবেন ইউ উইল হ্যাভ 40 কোয়েশ্চেন এন্ড অ্যান্সার্স এন্ড পার মার্ক কিন্তু মাত্র একটা কোয়েশ্চেন আসছে। সরি, 1 কোয়েশ্চেনের জন্য 1 মার্ক হবে এন্ড দ্য এন্টায়ার রিডিং টেস্ট উইল টেক 1 আওয়ার কিন্তু। এখন খেয়াল করেন, আইএলস পরীক্ষায় আমাদের কিন্তু কয়েকটা কোয়েশ্চেন সিরিয়াল মেইনটেইন করবে এন্ড কয়েকটা কোয়েশ্চেন কোনো ধরনের সিরিয়াল মেইনটেইন করবে না। সো টু ডু গুড ইন আওয়ার এক্সাম, আমাদের এক্সামে ভালো করার পদ্ধতি হচ্ছে যে ফার্স্ট অফ অল বুঝতে হবে কোয়েশ্চেন প্যাটার্নটা কি। বিকজ এগুলা কোয়েশ্চেন যা আছে অন দ্য লেফট বক্স, এগুলা কিন্তু একটা স্ট্রিক্ট প্যাটার্ন ফলো করছে। এন্ড এই প্যাটার্নটা যদি আপনি ধরতে পারেন, তাহলে দেখবেন ইন মোস্ট কেসেস অ্যান্সারস গুলো ইজিলি বের হয়ে যাচ্ছে। বাট এটা ছাড়া দেখা যাচ্ছে যে নন সিরিয়াল কোয়েশ্চেনের জন্য ইউ হ্যাভ টু ওয়ার্ক আ লিটল হার্ডার। থ্রু আউট দ্য টেস্ট দেখবেন যে সব প্যাসেজগুলো কিন্তু মিক্স এন্ড ম্যাচ হয়ে আসছে, সব ধরনের কোয়েশ্চেনগুলো মিলেমিশে আসছে। দ্যাট মিন্স মাঝে মাঝে প্যাসেজের সাথে দেখবেন একটা সিরিয়াল কোয়েশ্চেনের সাথে নন সিরিয়াল কোয়েশ্চেন আসছে, এটা এমসিকিউ এর সাথে শর্ট কোয়েশ্চেন্স মিলে আসছে এন্ড সো অন। এখন another challenge students usually face with their IELTS is this, that আপনাদের রিডিং টেস্ট কিন্তু ওভারঅল আপনাদের রিডিং ফ্লুয়েন্সি টার্গেট করছে। দ্যাট মিন্স আপনি যে একটা আর্টিকেল পড়ছেন, আর্টিকেল পড়ে যা আর্টিকেলটা বুঝতে পারছেন, সেটা কত তাড়াতাড়ি বুঝছেন এন্ড কতটুকু আপনি পড়ে বুঝতে পারছেন, দ্যাটস ইউর ফ্লুয়েন্সি। সেই স্কিলটা আপনার টার্গেট করা হচ্ছে কিন্তু এখানে। সো এখন এখানে দেখেন যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেভেলটা ডেভেলপ করার জন্য আপনাকে কিন্তু অনেক পড়তে হবে।
সো ফর আ পার্সন ধরলাম যার কোনো প্রায়ার রিডিং হ্যাবিট নাই, লেটস সে এই কোর্সে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর বিং এক্সপিরিয়েন্স টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ রিডিং, তখন দেখবেন যে when you're reading IELTS passages অনেক ডিফিকাল্টি ফেস করবেন। লাইন বাই লাইন যখন ইনফরমেশন পড়বেন, ইনফরমেশন বুঝতে একটু দেরি হবে, ইনফরমেশনটাকে একটু আন্ডারস্ট্যান্ড করতে দেরি হবে, বা ইনফরমেশনকে একটু গ্রাস্প করতে দেরি হতে পারে আর কি। সো যদি মনে করেন শুরুর দিকে আপনার রিডিং ফ্লুয়েন্সি নিয়ে সমস্যা হচ্ছে, ইউ মাস্ট ডেভেলপ আর রিডিং হ্যাবিট। এটাকে ডেভেলপ করার জন্য কিন্তু লেটস সে আমি একটা রুটিন দিয়ে দিব বাই দ্য এন্ড অফ দ্য ক্লাস। সেই রুটিনটা যদি ভালো করে ফলো করতে পারেন, তাহলে দেখবেন 3 মাসের মধ্যে আই ক্যান গ্যারান্টি যে আপনার ওভারঅল ইংলিশের লেভেল ব্যান্ড 6 থেকে 6.5 এর কাছাকাছি থাকবে। অ্যান্ড ফাইনাল পুশ করতে করতে, প্র্যাকটিস করতে করতে আপনি ব্যান্ড 7 পেয়ে যাবেন। একটা জিনিস খেয়াল রাখেন, যাদের টার্গেট হচ্ছে ব্যান্ড 7 পাওয়া বা ব্যান্ড 7 এর উপরে পাওয়া, ল্যাঙ্গুয়েজ এক্সপার্টসরা আপনাকে রেকমেন্ড করছে দ্যাট ইউ নিড 1000 আওয়ার্স অফ এক্সপোজার ইন ইংলিশ। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনার 1000 আওয়ার্স অফ এক্সপোজার বা 1000 আওয়ার্স অফ প্র্যাকটিস প্রয়োজন। সো লেটস সে আমার কাছে কোর্স থেকে লেটস সে ইউর গেটিং লাইক কত 20 আওয়ার্স 30 আওয়ার্স, ইউজুয়ালি দ্য কোর্স ধরলাম টোটাল টাইম সব ক্লাসেস মিলায় 60-70 আওয়ার্স লং। এর মধ্যে দেখা যাচ্ছে যে হাফ দ্য টাইম আই স্পিক ইন বাংলা, হাফ দ্য টাইম আই স্পিক ইন ইংলিশ। সো দেখা যাচ্ছে যে একটু 50-50 ব্যাপার হয়ে গেছে আর কি। সো এই জন্যই ধরলাম আমার থেকে আপনি 30 আওয়ার্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট এন্ড এক্সপোজার পাচ্ছেন, বাট আপনার বাকি মডিউলস গুলোতে রিডিং, লিসেনিং, রাইটিং এন্ড স্পিকিং কিন্তু বাকি 1000 আওয়ার্স অফ কন্টেন্ট ডেডিকেট করতে হবে। সেটার জন্য কিন্তু আপনাকে বাসায় বসেই প্র্যাকটিস করতে হবে। Alternatively, you could hire me for 1000 hours and I could basically take your classes for the next 1 year, 2 year, 1000 hours cross করতে কিন্তু it's subjective. ধরেন যদি আমরা 2টা ক্লাস বা 3টা ক্লাস করি উইকলি, তাহলে কিন্তু 1 বছর at least লেগে যেতে পারে, if not more. বাট দেখা যাচ্ছে যে ওই ডেডিকেশনটা কেউ দিতে পারবে না। এই জন্য আমি এমন ভাবে একটা রুটিন বানিয়েছি আপনাদের জন্য, ইফ ইউ জাস্ট ফলো দ্যাট রুটিন, ইফ ইউ জাস্ট ফলো দ্যাট রুটিন ডেইলি, তাহলে দেখবেন যে এই সময়ের কোটাটা আপনি মিট আপ করতে পারছেন আর কি। এন্ড বাই দ্য টাইম ইউ আর ডান, ওভারঅল আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ হবে। সো এটাই বলছি, আই এম জাস্ট টকিং অ্যাবাউট দিস অ্যাট লেংথ বিকজ জিনিসটা খেয়াল রাখতে হবে কি, আমরা যখন আমাদের আইএলটিএস প্যাসেজটা দেখছি, ক্লাসের মধ্যে কিন্তু আমরা কোয়েশ্চেনের ফরম্যাট গুলো দেখছি, কোয়েশ্চেনের স্ট্রাকচার গুলো দেখছি, and questionnaire solution strategies গুলো দেখছি। বাট এই রিডিং ফ্লুয়েন্সি ইমপ্রুভ কিন্তু একটা বা 2টা ক্লাসে হবে না। সো যদি মনে করেন প্যাসেজ গুলো খুবই ডিফিকাল্ট লাগছে, হতাশ হওয়ার কিছু নাই, there is no need to feel bad বিকজ এগুলো প্র্যাকটিস থেকেই ডেভেলপ হয়, and I will be giving you the materials to practice. এটা ছাড়া দেখা যাচ্ছে যে when you're practicing বা when you're going through the IELTS passage, fluency তো আছে, that's the main thing that IELTS is testing you. এটা ছাড়া আপনার এবিলিটি টু এক্সট্রাক্ট ইনফরমেশন, আপনি একটা প্যাসেজ থেকে যে ইনফরমেশন বের করবেন, সেটা কিভাবে বের করতে পারছেন, কত তাড়াতাড়ি বের করতে পারছেন, প্যাসেজের ইনফরমেশন কোয়েশ্চেনের সাথে ম্যাচ করতে পারছেন নাকি, এটাই হচ্ছে দ্য স্কিল। এটা টেস্ট করছে। ইনফরমেশন বের করে ইনফরমেশনের মিনিংটা মিলাতে পারছেন নাকি, ইনফরমেশনের মিনিংটা মিলাই আপনি এটাকে অ্যান্সার করতে পারছেন নাকি, সেটাও আইএলটিএস টেস্ট করছে কিন্তু। অ্যান্ড এটার সাথে আপনার grammatical awareness test করছে. That means your ability to understand basic grammar structures, basic sentence structures, আপনার simple sentence, compound sentence, complex sentence structure গুলা, সেগুলা টেস্ট করা হচ্ছে এখানে আর কি। সো দেখা যাচ্ছে যে আইএলটিএস এর ব্যাপারে whatever they're testing you, আমরা ক্লাসের মধ্যে কিন্তু এই 3টা জিনিস খুব ভালো করে দেখব। এটা ছাড়া আপনার রিডিং ফ্লুয়েন্সি যা আছে, সেটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড প্র্যাকটিস দিয়ে ডেভেলপ হবে। ভোক্যাবস এর ক্ষেত্রে আমি কিন্তু ভোক্যাবুলারিটা ডিসকাস করে ফেলবো, আমি কিন্তু ভোক্যাবুলারিটা ডিসকাস করে ফেলবো, ক্লাসের মধ্যেই। বাট দেখা যাচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেকগুলো ওয়ার্ডস আছে, অন মেনি সিচুয়েশনস অনেক ধরনের ওয়ার্ডস আপনারা এনকাউন্টার করবেন। সো এটাকে ডেভেলপ করার জন্য দেখা যাচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড প্র্যাকটিস করতে হবে অনেক, যেটা আমি রুটিনে দিয়ে দিব কিন্তু। এখন দ্যাট বিং সেড, আমরা শুরু করি। আচ্ছা, can you guys hold on for 1 second? সরি অ্যাবাউট দ্যাট। বেসিক্যালি আজকে আমার রুমে একটা নতুন টেবিল আনতেছে, সো ওটা নিয়ে একটু হুড়স্থুর হচ্ছে। সরি অ্যাবাউট দ্যাট, দিস ইজ নট গোইং টু হ্যাপেন অ্যাগেন। আচ্ছা, যা বললাম, সো ধরেন এখানে আপনার একটা আইএলটিএস গ্রেড প্যাসেজ আছে,
সো লেটস সে প্যাসেজের নাম হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। এখানে দেখেন আইটালিক্সে একটা স্টেটমেন্ট দেওয়া আছে। দিস ইজ নট পার্ট অফ দ্য প্যাসেজ, কিন্তু যদি আপনাদের লেকচার শিটটা দেখেন, লেকচার শিট দেখে বুঝবেন যে জিনিসটা হচ্ছে খুবই একটা সিম্পল জিনিস। এটা ধরেন এখানে দেখেন যে বলেছে এয়ারলাইন্স আর মেকিং মানি অ্যাগেন, বাট দে আর অলসো মেকিং দেয়ার গ্রোয়িং নাম্বারস অফ প্যাসেঞ্জার্স মিজারেবল। দে নিড টু ফাইন্ড ওয়েজ অফ ডুইং ওয়ান উইদাউট দি আদার। তো এখানে যে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টে কিন্তু জাস্ট একটা সিম্পল একটা স্টেটমেন্ট, এটা যেটা প্যাসেজের ব্যাপারে একটু ইনফরমেশন দিচ্ছে। দিস ইজ নট পার্ট অফ দ্য প্যাসেজ কিন্তু। সো খেয়াল করেন যখন আপনি প্যাসেজ পড়ছেন, ইফ ইউর আ ফাস্ট রিডার এই স্টেটমেন্টটা আপনি পড়তে পারেন, সবসময় থাকেও না, মাঝে মাঝে কয়েকটা প্যাসেজে আসে। ইফ ইউর নট আ ভেরি ফাস্ট রিডার তাহলে ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট দিস। এটা ছাড়া দেখেন এখানে আপনার কয়েকটা প্যারাগ্রাফ আছে প্যাসেজে। এখন আমাকে বলেন অ্যাজ পটেনশিয়াল এক্সাম ক্যান্ডিডেটস, আপনারা এক্সাম দেওয়ার সময় কি প্রথমে কোয়েশ্চেনটা পড়বেন নাকি প্যাসেজ পড়বেন? What do you do first? Anyone? So yes, আমরা কিন্তু কোয়েশ্চেন পড়ে শুরু করব। The thing is, আমরা কিন্তু জানি যে আমার কোয়েশ্চেন গুলা, আমি কিন্তু বললাম আমার কোয়েশ্চেন গুলা কিন্তু একটা পারফেক্ট সিরিয়াল ফলো করে। That means for most of my questions like MCQ, short question, তারপর true false, summary, sentence completion, সেগুলো কিন্তু একটা প্রপার সিরিয়াল ফলো করছে। সো ধরেন আমি যদি পুরো প্যাসেজটা পড়তাম এখন, আমার কিন্তু প্রায় 5-10 মিনিট চলে যাবে। রিমেম্বার, রিডিং পরীক্ষায় কিন্তু আপনার 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে টু অ্যান্সার 40 কোয়েশ্চেন্স। ফর দ্য ফার্স্ট ফিউ ক্লাসেস আমরা কোয়েশ্চেন গুলো আইসোলেট করে রাখছি, সো অবভিয়াসলি একবারে 40টা কোয়েশ্চেন সলভ করব না। বাট when we are solving this, এখান থেকে আমরা কোয়েশ্চেন দেখছি, কোয়েশ্চেন থেকে কয়েকটা কিওয়ার্ড হাতে নিচ্ছি, কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড গুলো হাতে নিয়ে আমরা প্যাসেজের সাথে ম্যাচ করে লোকেশনটা বের করব। হচ্ছে কি, যদি আমরা প্যাসেজ পড়তাম আমার কিন্তু অনেক সময় লেগে যেত এটা সলভ করতে গিয়ে, এন্ড দেখা যেত যে ওভারঅল I wouldn't be able to, let's say, keep the time আর কি, match with the time. So basically the technique I normally follow is this. Whenever I solve this, এই সিম্পল টেকনিকটা আমি ফলো করি সব সময়। খেয়াল করেন, ফার্স্ট অফ অল কোয়েশ্চেন থেকে আপনি কিওয়ার্ড হাতে নেবেন। এখন যখন কিওয়ার্ড গুলো হাতে নিচ্ছেন, দ্য কিওয়ার্ডস ক্যান বি এনিথিং। সাধারণত নাউন্স হয়, সাধারণত ভার্বস হয়। নাউন্স ভার্বস এর সাথে আমি নাম্বার স্পিক করতে পারি, ডেট স্পিক করতে পারি। ইট ক্যান লিটারালি বি এনিথিং। কিন্তু এর সাথে কোয়েশ্চেনের কিওয়ার্ডস গুলো আমি পিক আপ করার পর আমি প্যাসেজের সাথে লোকেশনটা ম্যাচ করব। সো দেখা যাচ্ছে যে আমি কয়েকটা লোকেশন, লেটস আমি কয়েকটা কিওয়ার্ড যেখানে নিলাম, এগুলো কিওয়ার্ড নেওয়ার পর দেখা যাচ্ছে যে ইনফরমেশনটা আমি এটার সাথে ম্যাচ করতে পারি। এন্ড ইনফরমেশনটা ম্যাচ করার পর এরপর দেখবো যে কোন ইনফরমেশন আমি অ্যানালাইজ করে মিনিংটা ম্যাচ করতে পারছি নাকি, এন্ড ফাইনালি আমি অ্যানসারটা করব। সো দেখি আমার কোয়েশ্চেনে কি বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 1 এ বলা আছে, হোয়াট ক্লেম ইজ দ্য রাইটার মেকিং ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? মানে রাইটার ফার্স্ট প্যারাগ্রাফে কি দাবি করছে, কি একটা ক্লেম করেছে। সো এখানে দেখেন, ইফ ইউ লুক এট দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, কি বলা আছে। ফার্স্ট প্যারাগ্রাফে বলা আছে, সিভিল এভিয়েশন ইজ আ টেল অফ টু কন্ট্রাস্টিং ট্রেন্ডস। সিভিল এভিয়েশন মানে কি? সিভিলিয়ান এয়ারলাইন্স এর ব্যাপারে কথা বলছে। সো বলছে যে সিভিলিয়ান এয়ারলাইন্স বাস, লেটস সে সিভিলিয়ানদের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি যে আছে সেটা দুই ধরনের কথা বলছে, দুই ধরনের বিপরীত কথা বলছে। On one hand, এক সাইড দিয়ে বলছে there is strong growth in sales and profits for the world airlines. So এক সাইড দিয়ে দেখা যাচ্ছে এয়ারলাইন্স এর জন্য সেলস বেড়েছে, প্রফিটস বেড়েছে। On the other side of the coin, there is increasing misery and dissatisfaction for travelers, especially in America and Europe. So আমরা জানি এই সিভিল এভিয়েশন বা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি দুইটা জিনিসের দুই ধরনের কাহিনী বলছে। সেলস এন্ড প্রফিট বেড়ে গেছে এয়ারলাইন্স এর জন্য, উল্টা দিক দিয়ে ট্রাভেলার্সদের জন্য মিজারি। মিজারি মানে কি? একটা স্টেট অফ স্যাডনেস, একটা দুর্দশা, দুর্দশার মতো অবস্থা। and unsatisfaction, dissatisfaction for travelers কোথায়? আমেরিকান ইউরোপে। সো খেয়াল করেন রাইটার ফার্স্ট প্যারাগ্রাফে কি দাবি করছে। এখানে আমার 4টা অপশন দেওয়া আছে। হোয়াট আই হ্যাভ টু ডু ইজ, আমি কয়েকটা কিওয়ার্ড হাতে নিলাম, এই কিওয়ার্ড গুলো হাতে নিয়ে আমি ইনফরমেশনের সাথে ম্যাচ করছি, দেখছি যে কোন ইনফরমেশনটা এটার সাথে যাচ্ছে। এতে বলেছে পিপল ডিসলাইক দ্য হিউজ প্রফিটস এয়ারলাইন্স মেক। এখন মানে কি? মানুষরা পছন্দ করছে না এয়ারলাইন্সরা যে প্রফিট করছে আর কি। So if you look at this, এখানে কি বলা আছে? Civil aviation is a tale of two contrasting trends.
there is strong sales and profit. So profit ওয়ার্ডটা কিন্তু আছে, কিন্তু মানুষরা যে প্রফিট ডিসলাইক করছে, মানুষরা যে প্রফিট পছন্দ করছে না, এটা কি কোথাও বলা আছে? এনিওয়ান? বলা নাই কিন্তু। দ্যাট মিনস অপশন এ পসিবলি হচ্ছে না। এরপরে প্যাসেজে আমেরিকা এন্ড ইউরোপ ছিল, সো দেখি আমেরিকা এন্ড ইউরোপ নিয়ে কিছু বলা আছে কিনা। এখানে বলা আছে যে there is increasing misery and dissatisfaction especially in America and Europe. এখানে বলেছে আমেরিকা এন্ড ইউরোপ হ্যাভ দ্য মোস্ট প্রফিটেবল এয়ার রুটস। কিন্তু আমেরিকান ইউরোপের যে এয়ার রুট, মানে আমেরিকান ইউরোপের যে প্লেন গুলো ট্রাভেল করে, সেটা যে মোস্ট প্রফিটেবল সেটাও কিন্তু এখানে বলা নাই। দ্যাট মিনস অপশন নাম্বার এ এন্ড লেটার এ এন্ড লেটার বি আমি গ্যারান্টিড ফর শিওর হবেই না। দ্যাট মিনস আই এম লেফট উইথ অপশন সি এন্ড অপশন ডি। অপশন সি তে বলেছে there are positive and negative developments in air travel, and অপশন ডি তে বলেছে there are two approaches to analyzing concerns about air travel. সি তে মানে কি বলেছে, এয়ার ট্রাভেল এর ব্যাপারে পজিটিভ এন্ড নেগেটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। ডেভেলপমেন্ট মানে বলতে পারেন উন্নতি, বাট এখানে ডেভেলপমেন্টের মানে বোঝাচ্ছে নিউজ, মানে এয়ার ট্রাভেলের ব্যাপারে পজিটিভ এন্ড নেগেটিভ ইনফরমেশন পাওয়া যাচ্ছে আর কি। ধরেন আপনি অফিসে বসে আছেন, আপনার একজন এমপ্লয়ি এসে বলল স্যার দেয়ার হ্যাজ বিন আ ডেভেলপমেন্ট, মানে কি বোঝাচ্ছেন? একটা ইনফরমেশনের ডেভেলপমেন্ট হয়েছে, নতুন একটা ইনফরমেশন এসেছে আর কি। এন্ড ডি তে বলেছে there are two approaches to analyzing concerns about air travel. সবসময় nouns and verbs খেয়াল রাখেন। Two approaches analyzing concerns air travel. So air travel এর চিন্তাগুলো বোঝার জন্য দুইটা অ্যাপ্রোচ আছে আর কি। So basically when you're doing this, খেয়াল রাখেন এখানে কি বলেছে, there is strong growth in sales and profits, there is increasing misery and dissatisfaction in America and Europe. এখন দেখেন পজিটিভ এন্ড নেগেটিভ এর ইনফরমেশন এখানে পাচ্ছি নাকি আমরা? আমরা জানি যে এয়ারলাইন্স এর জন্য সেলস বেড়েছে এন্ড প্রফিটস বেড়েছে, দ্যাট সাউন্ডস লাইক আ পজিটিভ থিং। কিন্তু আরেক দিক দিয়ে দেখা যাচ্ছে কি, ট্রাভেলার্সদের জন্য মিজারি এন্ড ডিসস্যাটিসফ্যাকশনটা বেড়েছে, ট্রাভেলার্সরা যে আনস্যাটিসফাইড সেটা কিন্তু একটা নেগেটিভ জিনিস। দেখেন এখান থেকে আমি পজিটিভ এন্ড নেগেটিভ ইনফরমেশন যে পাচ্ছি, এই জন্য বলতে পারি সি ইজ দি অ্যান্সার। এখন ইউ মাইট কোয়েশ্চেন ডি কেন অ্যান্সার হচ্ছে না, এখানে তো টু কন্ট্রাস্টিং ট্রেন্ডস লেখা আছে। দ্যাটস বিকজ এখানে যে বলেছে there are two approaches to analyzing concerns about air travel. কনসার্ন মানে কি, এয়ার ট্রাভেল নিয়ে চিন্তা আমরা দুইভাবে অ্যানালাইজ করতে পারি, দুইভাবে গবেষণা করতে পারি। So এখন দেখেন এখানে বলেছে সিভিল এভিয়েশন ইজ আ টেল অফ টু কন্ট্রাস্টিং ট্রেন্ড। ট্রেন্ড মানে একটা প্যাটার্ন, মানে বলছে সিভিল এভিয়েশন দুইটা বিপরীত কাহিনী বলছে। এখানে কিন্তু অ্যানালিসিস নিয়ে কিছু লেখা নাই, এখানে কিন্তু কনসার্নস বা এয়ার ট্রাভেলের যে চিন্তা, এগুলো চিন্তা নিয়ে কোনো আইডিয়া দেওয়া নাই। বাট আমি ক্লিয়ারলি প্যাসেজটা পড়ে বুঝছি যে এটা একটা পজিটিভ জিনিস এন্ড এটা একটা নেগেটিভ জিনিস, which is why answer C should be my answer. তো দেখেছেন আমি কিভাবে অ্যান্সারটা বের করলাম। ফার্স্ট অফ অল আমি কোয়েশ্চেন থেকে কয়েকটা কিওয়ার্ডস নিচ্ছি। লাকিলি আমাকে কিন্তু এখানে আমার লোকেশনটা বলে দিয়েছে ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার কি বলছে। সো আমি ইনফরমেশনটার সাথে লোকেশনটাকে ম্যাচ করলাম। ইনফরমেশন এন্ড লোকেশনটাকে ম্যাচ করার পর আমি দেখলাম যে কোন অ্যান্সারটায় বেস্ট ইনফরমেশনটা আছে যেটা প্যাসেজের সাথে ম্যাচ করছে। দেখলাম যে এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। I was a little confused about these two, but দেখলাম এখানে analyzing concern নিয়ে কিছুই লেখা নাই, but throughout the passage আমি বুঝলাম যে পজিটিভ এন্ড নেগেটিভ এর আইডিয়াটা দেওয়া আছে, and that's how I found the answer কিন্তু। So the writer was kind enough to give me the location of the first answer in the first question, but দেখা যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 তে কোনো লোকেশন দেওয়া নাই। এখন কিন্তু আমার এই স্ট্রিক্টটা অ্যাপ্লাই করব, আমার কিন্তু এখন কিওয়ার্ডস এর খেলা এখানে। সো দেখেন কোয়েশ্চেন নাম্বার 2 তে বলেছে অ্যাকর্ডিং টু দ্য রাইটার, মানে রাইটারের পার্সপেক্টিভ থেকে নাউন্সটা আন্ডারলাইন করবেন, দ্য প্রফিটস দ্যাট এয়ারলাইন্স মেক, এয়ারলাইন্সরা যে প্রফিট করছে এটার সাথে দেখেন আপনি অপশনগুলো থেকে কোনো ওয়ার্ব নিতে পারেন নাকি, চাইলে এক দুটো ওয়ার্ব ইউজ করতে পারেন, হ্যাভ কনসিস্টেন্টলি গ্রোন দেখতে পারেন। যদি নাম্বারস থাকে আপনার কোয়েশ্চেনে, নাম্বারস আর দ্য বেস্ট, বিকজ এই নাম্বার দিয়ে কিন্তু আপনি ইজিলি লোকেশন ম্যাচ করতে পারবেন। তো দেখেন আমি কি পেলাম, প্রফিটস এয়ারলাইন্স মেক consistently grown, fell to their lowest in 1995. So profit airline 1995 আমি এখানে কয়েকটা ওয়ার্ডস পেলাম কিন্তু আর কি। And now I can basically match the information. এখানে বলেছে for an industry that collectively lost $15 billion in the first few years of the 1990s, the past few years have brought a welcome change. লাইন বাই লাইন যদি ফলো করি দেখেন প্রফিট ওয়ার্ডটা আসলো। এখন you might have a confusion, মনে করবেন যে যখন আপনি প্যাসেজ পড়ছেন আমি যে লাইন বাই লাইন মনোযোগ দিয়ে পড়ছি, আমি কিন্তু মনোযোগ দিয়ে পড়ছি না। আমি কিন্তু যখন ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করলাম, ফার্স্ট প্যারাগ্রাফে আমার লোকেশনটা ছিল, এই জন্য ফার্স্ট প্যারাগ্রাফ একদম মনোযোগ দিয়ে পড়েছি আমি।
এরপর যখন কোয়েশ্চেন থেকে আমি কয়েকটা কিওয়ার্ড নিলাম, প্রফিট এন্ড এয়ারলাইন্স মেক, দরকার হলে যদি আপনারা পেপার বেস টেস্ট দেন, পেন্সিল দিয়ে লাইন বাই লাইন ফলো করেন, দাগাবেন না, জাস্ট ফলো করেন, বা আঙ্গুল নিয়ে লাইন বাই লাইন ফলো করেন। সিন্স আই এম ইউজিং আ স্ক্রিন, আমি জাস্ট লাইন বাই লাইন ফলো করে দেখলাম প্রফিট এয়ারলাইন্স মেক 1995 কোথায়। দেখেন প্রফিটস এয়ারলাইন্স 1995। আমি কিন্তু জাস্ট খুব তাড়াতাড়ি লোকেশনটা বের করলাম। এই লোকেশনটা বের করার পর এখন কিন্তু আমি মনোযোগ দিয়ে এই লাইনটা পড়বো এন্ড এর পরের লাইনটা পড়বো। এই লাইনটা এই পরের লাইনটা পড়ার পর দেখবো যে ইনফরমেশনটা ভালো করে আমি ম্যাচ করতে পারছি নাকি, এন্ড অ্যান্সারটা তারপরও না পেলে এর আগের লাইনটা পরের লাইনটা আবার পড়বো। সো দেখেন এখানে যে বলেছে ইনফরমেশন, দ্য প্রফিটস দ্যাট এয়ারলাইন্স মেক হ্যাভ কনসিস্টেন্টলি গ্রোন। এয়ারলাইন্সের যে প্রফিট করছে এটা বেড়ে গেছে। সো এখন আমি ভালো করে, since I found the location, এই লাইনটা পড়বো। The new profits of all scheduled airlines, the profit that airlines make, একই জিনিসই কিন্তু worldwide। রোজ মানে কি? বেড়ে যাওয়া। রাইজ এর past tense হচ্ছে রোজ। এখন কতটুকু বেড়েছে? From 4.5 billion in 1995 to 8.5 billion 2 years later। মাঝে মাঝে দেখবেন কমার সাথে কয়েকটা এক্সট্রা ইনফরমেশন আসে। সেন্টেন্স স্ট্রাকচার আমরা একটু পরে ডিসকাস করব আফটার উই সলভ দিস আর কি। সো এখানে দেখেন কোয়েশ্চেনে বলেছে প্রফিটস হ্যাভ কনসিস্টেন্টলি গ্রোন। আমার মনে হচ্ছে যে প্রফিটসটা যে বেড়েছে, প্রফিট তো রোজ বলাই আছে, সো আমি এতে অ্যান্সার দিয়ে দেই। হাউ মেনি পিপল থিংক এর অ্যান্সারটা কারেক্ট? এনিওয়ান? আচ্ছা, সবাই চুপ, সবাই সাইলেন্ট। সো আইল টেক দ্যাট অ্যাজ এন ইয়েস অর আ নো। তো দেখা যাচ্ছে এতে কি বলেছে, দ্য প্রফিট দ্যাট এয়ারলাইন্স মেক হ্যাভ কনসিস্টেন্টলি গ্রোন যে বলা আছে, মানে কি এয়ারলাইন্সরা যে প্রফিট করছে এটা ধীরে স্থিরে বেড়েছে। অ্যাজ এ রুল অফ থাম্ব খেয়াল করেন যে যখনই এল ওয়াই দিয়ে কিছু শেষ হচ্ছে সেটাকে আমরা বলি একটা অ্যাডভার্ব, এন্ড একটা অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বটাকে মডিফাই করার, ভার্বের মিনিং দেওয়ার। সো প্রফিট যে বেড়ে গেছে, এটা ধীরে স্থিরে বেড়েছে, এটা ধারাবাহিকভাবে বেড়েছে, এটা গ্র্যাজুয়ালি বেড়েছে, সেটা ইন্ডিকেট করছে। বাট আমরা লাইনটা পড়ে কি বুঝলাম? দ্য প্রফিটস রোজ, প্রফিট বাড়ছে ঠিক আছে, বাট প্রফিটটা কিভাবে বেড়েছে? when the boom began। বুম মানে হচ্ছে একটা জিনিস যখন এক্সপ্লোড করছে, মানে প্রফিট জাস্ট ফেপে উঠেছে, দ্যাটস হোয়াট দে মেন্ট। সো প্রফিটটা জাস্ট ফেপে উঠেছে, প্রফিটটা জাস্ট এক্সপ্লোড করেছে, প্রফিটটা জাস্ট উড়ে গিয়েছে, দ্যাটস হোয়াট দে মেন্ট কিন্তু। however the airlines are having to work harder and harder for them। সো আমরা দেখলাম যে প্রফিট যে কনসিস্টেন্টলি গ্রো করেছে সেটা কিন্তু ওভাবে করে বলা নাই, বিকজ আমরা জানি প্রফিটের একটা বুম হয়েছে, প্রফিটের একটা এক্সপ্লোশন হয়েছে। সো অপশন এ কিন্তু কন্ট্রাডিক্ট করছে প্যাসেজের সাথে, এই জন্য আমরা এ দিতে পারছি না। সো আমরা অপশন বি তে চলে যাব। বি তে বলেছে কি, ফেল টু দেয়ার লোয়েস্ট ইন 1995। সো যদি আমরা আমাদের কোয়েশ্চেনটা দেখি, for an industry that collectively lost $15 billion, the past few years brought change. New profits of all scheduled airlines rose from 4.5 billion in 1995 when the boom began to 8.5 2 years later। সো প্রফিটটা বেড়ে গেছে ঠিক আছে, কিন্তু 1995 যে প্রফিট লোয়েস্ট ছিল এটা কিন্তু কোথাও বলা নাই। প্রফিটটা বেড়েছে এটা ডিরেক্টলি বলা আছে, এই জন্য আমি বিও দিতে পারছি না। এখন আমার সি এন্ড ডি আসছে। সি তে বলেছে কস্ট দ্য কনজিউমার মোর দ্যান ইন দ্য পাস্ট, মানে কি দ্য প্রফিটস দ্যাট এয়ারলাইন্স মেক, সেন্টেন্সটাকে কমপ্লিট করি। কস্ট দ্য কনজিউমার মোর দ্যান ইন দ্য পাস্ট, মানে এয়ারলাইন্সের যে প্রফিটটা করছে এটা কনজিউমারকে কস্ট করছে, এখন কস্ট করছে আরো বেশি দেন ইন দ্য পাস্ট। অতীতে যত কস্ট করতো সেটা থেকে এখন আরো বেশি কস্ট করছে। এন্ড ডিতে বলেছে আর প্রুভিং ইনক্রিজিংলি হার্ড টু মেইনটেইন, মানে কি প্রফিটটা মেইনটেইন করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো দেখি এগুলো অপশন আছে নাকি, এইখানে তো ইনফরমেশন একটাও পাই নাই, সো আমি সামনে একটু আগে পড়ি। দ্য এয়ারলাইন্স আর হ্যাভিং টু ওয়ার্ক হার্ডার এন্ড হার্ডার ফর দেম। পরের লাইনে বলেছে এয়ারলাইন্স এর তাদের জন্য কষ্ট করতে হচ্ছে। নাও অ্যাজ এ রিডার ক্যান ইউ টেল মি কাদের জন্য এয়ারলাইন্স কষ্ট করছে? এই দেমটা কার জন্য আসছে? হোয়াট ডাজ দ্য এক্সামিনার মিন বাই দেম এখানে? কি রে সবাই চুপ কেন? Are you guys here? Are you guys with me নাকি? For travelers. For travelers একজন বলেছেন। Anything else? Travelers, consumers, passengers?
profit. আচ্ছা, so only one person is correct এখানে for the profit. এখন খেয়াল করেন, remember আমি বলেছিলাম when we started, যখন আমরা শুরু করেছিলাম কি বলেছিলাম, noun, sorry, আমাদের ফ্লুয়েন্সির সাথে আমাদের অ্যাবিলিটি টু এক্সট্রাক্ট ইনফরমেশন, আমাদের অ্যাবিলিটি টু ইনফার মিনিং, এগুলো তো আসছেই। এগুলোর সাথে আইএলস কিন্তু আমাকে আরেকটা জিনিসের টেস্ট করছে, দ্যাট ইজ ভোক্যাব এন্ড আমার গ্রামাটিক্যাল অ্যাওয়ারনেস। এক্সামিনার কিন্তু গ্রামার নিয়ে কোনো কোয়েশ্চেন করবে না, বাট এমন এমন কোয়েশ্চেন করবে যেটা আমার গ্রামাটিক্যাল অ্যাওয়ারনেসে টেস্ট করছে। খেয়াল করেন, বেসিক্যালি প্রোনাউন্সটা খেয়াল করবেন। লেটস সে আমি বললাম টম ইজ আ গুড বয়, এর পরের সেন্টেন্সে আমি টমকে সাবস্টিটিউট করে বলতে পারি হি লাইকস টু রিড। সো দেখা যাচ্ছে টমের বিনিময়ে এখানে there is a word he that is substituting the word for Tom. সো এখন সিমিলারলি আরেকটা এক্সাম্পল যদি বলি these books are expensive, বা বলতে পারি যে story books are expensive। ধরেন আমার নামটা কি, the story books, they belong to me, এটাকে আমি বলতে পারি all of them belong to me। সো খেয়াল করেন, এটা কিন্তু ছিল মেইন নাউন, এই মেইন নাউনের পরে কিন্তু আমি একটা প্রোনাউন ইউজ করলাম লাইক দে এন্ড দেম। অনেকেই কনফিউজ করে ফেলে, যে অনেকেই মনে করে যে আমরা অবজেক্টের জন্য যে ইট ইউজ করি, which is true, আইটেমের জন্য কিন্তু আমরা ইট ইউজ করি, বাট আইটেম যদি প্লুরাল ফর্মে থাকে তখন আমরা দেম বলি কিন্তু। সো এখানে যে বলেছে দ্য এয়ারলাইন্স আর হ্যাভিং টু ওয়ার্ক হার্ডার এন্ড হার্ডার ফর দেম, খেয়াল করেন ইটস এ প্রোনাউন, এন্ড এই প্রোনাউনের কিন্তু একটা প্যারেন্ট নাউন থাকবে আগের সেন্টেন্সে। সো খেয়াল করেন আগের সেন্টেন্সে কি কি নাউন ছিল, নিউ প্রফিটস অফ অল স্কেজুয়াল এয়ারলাইন্স, দিস হোল থিং ইজ এ নাউন কিন্তু। ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার adverb of place, বলছে যে ওয়ার্ল্ড ওয়াইড, এটা বেড়েছে verb from preposition, so আর তো কোনো নাউন নাই, the only noun here was this আর কি। সো বলতে পারি এই প্রোনাউনের প্যারেন্ট নাউনটা হচ্ছে লাস্ট সেন্টেন্সের সাবজেক্ট। সো বেসিক্যালি দ্য নিউ প্রফিটস অফ অল স্কেজুয়াল এয়ারলাইন্স যে বেড়ে গেছে, এয়ারলাইন্সের এই প্রফিটের জন্যই কাজ করতে হচ্ছে, এই প্রফিটের জন্যই কষ্ট করতে হচ্ছে আর কি। সো দেখেন দ্য প্রফিটস আর প্রুভিং ইনক্রিজিংলি হার্ড টু মেইনটেইন, airlines having to work harder and harder for the profits। দেখেছেন মিনিং গুলো কিন্তু পারফেক্টলি ম্যাচ করেছে, এন্ড এই জিনিসটা কিন্তু আমরা কখনো বুঝতে পারতাম না if we did not have the basic grammatical awareness কিন্তু। এই জন্য grammatical awareness is important, and throughout this course আজকে তো ফার্স্ট ক্লাস, আজকে আমি গ্রামার নিয়ে বেশি কথা বলবো না, বাট ফ্রম দ্য নেক্সট ক্লাস যতগুলো সেন্টেন্স স্ট্রাকচারস আছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো আমরা ডিসকাস করব, এন্ড স্পেশালি যখন আমরা রাইটিং ক্লাসেস গুলো করব, এই জিনিসটা কিন্তু একদম ইন ডেপথে ডিসকাস করব আমরা। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো আপাতত আজকের জন্য খেয়াল রাখেন, জাস্ট ফর টুডেস ক্লাস, আইএলস জানতে চাচ্ছে আপনি নাউন্স থেকে অ্যাডজেক্টিভস এন্ড প্রোনাউন্স এর রিলেশনশিপটা বুঝতে পেরেছেন কিনা, আপনি ওয়ার্বস এন্ড অ্যাডভার্বস এর রিলেশনশিপটা বুঝছেন কিনা। যেরকম দেখেন এর আগে বললো কি দ্য প্রফিটস কনসিস্টেন্টলি গ্রোন, দ্য প্রফিটস হ্যাভ কনসিস্টেন্টলি গ্রোন, আমরা জানি প্রফিটটা বুম করে বেড়েছে, প্রফিটটা ধুম করে বেড়েছে, দ্যাট মিনস প্রফিটটা ধীরে স্থিরে ধারাবাহিকভাবে বাড়ে নাই। এটা ছাড়া ওয়ার্ব টেন্স বুঝতে পারছেন কিনা, ক্যান, শুড, এগুলোকে বলে মডেল, কম্প্যারিজন যখন হচ্ছে সেগুলো বুঝতে পারছেন কিনা, এন্ড সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পারছেন কিনা আর কি, এগুলোই জানতে যাচ্ছে, এগুলোই টেস্ট করছে আপনার। এখন কম্প্যারিজনের একটা এক্সাম্পল দেই, পরে বলেছে কি the average customer is paying 70% less per mile in real terms than 20 years ago, মানে আজকালের কাস্টমাররা 70% লেস পে করছে than what they did 20 years ago। এখানে বলেছে the profit cost the consumer more than in the past, মানে আজকালের প্রফিট যেটা এয়ারলাইন্স বানাচ্ছে এটা কাস্টমারকে আরো কস্ট করছে than what it did in the past। আমরা জানি আজকালের কাস্টমাররা কম টাকা পে করছে, that means এই জিনিসটাও কিন্তু একটা কন্ট্রাডিকশন, meaning this is my only possible answer। So কি অবস্থা সবার, if you guys got this, এখন আমি একটা রেড কার্পেট বিষয়ে বলতে পারবো, ওয়েলকাম টু আইএলটিএস। আইএলটিএস এর কোশ্চেন গুলো এরকমই হয়, বাট নট অল কোয়েশ্চেনস আর দ্যাট ব্যাড, সব কোশ্চেন কিন্তু এত খারাপ হয় না আর কি। অলরাইট, সো লেটস ট্রাই দ্য নেক্সট ওয়ান। নেক্সট কোয়েশ্চেন থেকে কয়েকটা কিওয়ার্ড দেখি। The writer refers to Hollywood movies, একটা নাউন পেলাম, রেফার মানে কি রাইটার এটা রেফারেন্স আনছে, রাইটার হলিউড মুভিজ কে উল্লেখ করেছে in order to illustrate that, একটা জিনিস দেখানোর জন্য। সো কোয়েশ্চেন থেকে কয়েকটা কিওয়ার্ড পেলাম, আমি কিন্তু একটা লোকেশন পেয়ে গেলাম হলিউড। সো আমি যদি লাইন বাই লাইন, এখানে দেখেন দেন পর্যন্ত যে ইনফরমেশনটা পেলাম, এখান থেকে যদি আমি লাইন বাই লাইন জাস্ট ফলো করি প্যাসেজটা, হলিউড লোকেশনটা পেয়ে গেলাম, এন্ড হলিউড থেকে ইনফরমেশনটা নিয়ে এখন কিন্তু আমি সিরিয়াল ফলো করে, সরি, এখন কিন্তু আমি মনোযোগ দিয়ে পড়ে ইনফরমেশনটা মিলাতে পারি।
So let's take like 30 seconds and read কি লেখা আছে. Hollywood has even started making movies that incorporate the frustrations of air travel in the plot. And like I said, IELTS এ কিন্তু আপনার vocabs টেস্ট করছে. Incorporate মানে কি? Incorporate মানে হচ্ছে include করে. So বলছে হলিউড এমন এমন মুভিজ বানাচ্ছে যেটা এয়ার ট্রাভেলের ফ্রাস্ট্রেশন গুলা মুভির কাহিনীতে ইনক্লুড করেছে. মুভি এয়ার ট্রাভেলিং এর লেটস সে চেতনাগুলা, মানুষ যে বিরক্ত হচ্ছে এয়ার ট্রাভেল করতে, সেগুলোই মুভিতে ইনক্লুড করা হচ্ছে. So if I look at the question, the writer refers to Hollywood movies. Location পেয়ে গেলাম, ইনফরমেশনটা ভালো করে পড়লাম. Overwhelming of importance of air travel. দেখি হলিউড রাইটার কি হলিউড নিয়ে কথা বলছে এয়ার ট্রাভেলের ইম্পর্টেন্স নিয়ে কথা বলার জন্য? Nope, it's not mentioned. Extent of public frustration with air travel. মানে কতটুকু মানুষ এয়ার ট্রাভেল দিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে সেটা কথা বলার জন্য. কি বলেছে? Hollywood has even started making movies that include the frustrations of air travel in the plot. হলিউড এমন মুভি বানাচ্ছে যেটা এয়ার ট্রাভেলের ফ্রাস্ট্রেশন তার কাহিনীতে ইনক্লুড করেছে. So extent of frustration with air travel, the answer should be B. And দেখেন অন্য কোনো অপশন একদম হচ্ছে না. Questions কারো? No questions, right? আচ্ছা, so this is an extra quiet batch. সবাই সাইলেন্ট থাকলে তো ধরলাম কারো কোনো কোয়েশ্চেন নাই. তারপর feel free to use the chat box. So এখন দেখেন লাস্ট অ্যান্সার ছিল কি আমার এই লাইনে. That means since my questions maintain a serial, আমাকে কিন্তু আর উপরে যেতে হচ্ছে না. So far first answer পেলাম এখানে, next answer পেলাম এখানে, next answer পেলাম এখানে. আমি কিন্তু জাস্ট সামনেই আগে যাব ইনফরমেশনটা বের করার জন্য. এখন কোয়েশ্চেন নাম্বার 4 এ বলেছে which three of the following issues are mentioned by the writer. That means এটা কিন্তু একটা 3 মার্কের কোয়েশ্চেন. By the way, IELTS এক্সামে কিন্তু এটা ভাবে আসবে. কোয়েশ্চেন নাম্বার 4 থেকে 6 এটা সলভ করার জন্য you will be awarded 3 marks. যদি একটা ভুল করেন তাহলে একটা মার্কই কাটবে. ইভেন দো যদি আপনি ঝড়ে বক মেরে 3টা অ্যানসার দিয়ে দেন, 2টা অ্যানসার হলো তাহলে you'll get mark for 2. So don't worry. এখন এটা সলভ করার স্ট্র্যাটেজি কি? খেয়াল করেন which three of the following issues are mentioned by the writer. যে বলেছে এইখান থেকে আপনি যে সামনে আগায় দেখবেন যে এগুলো ইনফরমেশন বলা আছে কিনা. সো এখান থেকে জাস্ট দেখবেন এগুলো ইনফরমেশন, এই 6টা ইনফরমেশনের মধ্যে কোনো ইনফরমেশন বলা আছে কিনা. That's what you should be looking for. আর একটা মজার বিষয় দেখেন, in the 6th paragraph the writer is saying something. 6 নম্বর প্যারাগ্রাফ কোনটা? 1 2 3 4 5 6. সো এটা হচ্ছে 6 নম্বর প্যারাগ্রাফ. তো দেখা যাচ্ছে আমি যদি সিরিয়ালটা ফলো করে যাই, আমার সিরিয়ালটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে. মিনিং এই প্যারাগ্রাফের মধ্যে এই 6টা ইস্যু মেনশন করা আছে নাকি. That's what they want to know. So, do you guys want to try this out? Take like 3 minutes. সাধারণত কিন্তু আমরা এক্সামে 1 minute day per question. So দেখা যাচ্ছে since এটা একটা 3 মার্কের question, you can take like 3 minutes and try this out. So স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন. এখানে লোকেশন দেখেন এখান থেকে কিন্তু এই প্যারাগ্রাফ থেকে এই পর্যন্ত দেখেন কোন অপশন, এই 6টা অপশনের মধ্যে কোন অপশনগুলো ম্যাচ করছে. ডোন্ট টেল মি দ্য অ্যানসার্স নাও, টেক লাইক 3 মিনিটস. ঠান্ডা মাথায় জাস্ট ব্রাউজ করে লাইন বাই লাইন দেখেন যে সাইজ অফ এয়ারপোর্টস বলা আছে নাকি, ফিউল এমিশন মানে কি আমরা যে জ্বালানি পুড়াচ্ছি, আমরা যে পেট্রোল অকটেন ফিউল পুড়াচ্ছি সেটার পলিউশনের এফেক্টটা. তারপর দ্য ফ্যাক্ট দ্যাট ইঞ্জিনস আর নয়েজিয়ার, ইঞ্জিনরা যে নয়েজ করে অনেক, এটা বলা আছে কিনা. এয়ার ট্রাফিকের ভলিউম বেড়ে যাচ্ছে, দ্য ইনক্রিজিং ভলিউম অফ এয়ার ট্রাফিক মানে কি এয়ার ট্রাফিকের যে পরিমাণ বেড়ে যাচ্ছে. প্যাসেঞ্জার হেলথের ডেঞ্জার, সাইজ অফ সিটস বলা আছে কিনা. সো ইটস 4:43 নাও, আমরা 4:46 এটা ট্রাই করি. সো টেক লাইক 2 থেকে 3 মিনিটস, বেশিক্ষণ লাগবে না. ট্রাই দিস আউট and let's see what your answers are.
অলরাইট গাইস, সো অনেকে অনেক অ্যান্সার্স দিচ্ছেন, দেখি কি অবস্থা সবার। BCF, BCE, BCE. Alright, so four of you have, most of you are answering. Okay, so I'll just give you one more minute until 45 because সবাই ট্রাই করছে এখন, তারপর আমরা ইন ডেপথ একটু অ্যানালিসিসটা করি। একটা কমন পয়েন্ট দেখছি, সবাই কিন্তু সি দিচ্ছে গাইস, ডাবল চেক অপশন সি। আইএলস কিন্তু আমাদেরকে কথায় কথায় বোকা বানায় ফেলে। So double check option C. Even though the keywords match, even though everything matches over here, একটু চেক করেন। লাইনটা আরেকবার পড়েন প্লিজ। ওকে, সো ধরেন আমি এখন এক্সাম দিচ্ছি, আমরা একটা এক্সাম সিচুয়েশনে আছি, আমি বি পর্যন্ত অ্যান্সার করেছি, আই মিন কোয়েশ্চেন নাম্বার 3 পর্যন্ত ধরেন অ্যান্সার করলাম। সো আই এম জাস্ট মুভিং ফরওয়ার্ড। সো এর পরের লাইনে প্লটের পর থেকে দেখছি দ্য প্রসপেক্ট অফ এয়ারলাইন মার্জার ইজ মেট উইথ গ্রেটার হস্টিলিটি। এখানে কয়েকটা ওয়ার্ড আছে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। মার্জ মানে কি, দ্যাটস ইট, যখন দুইটা কোম্পানি জয়েন করছে এটাকে আমরা বলি মার্জ করা। সো এয়ারলাইন যে মার্জ করছে, এয়ারলাইন্স কোম্পানি যে একসাথে জয়েন করছে, সেটাকে বলা হচ্ছে এয়ারলাইন মার্জার। সো এয়ারলাইন মার্জারের প্রসপেক্টটা বা আইডিয়াটাই মানুষ এটাকে হস্টিলিটির সাথে মিট করছে। হস্টাইল মানে শত্রু, হস্টাইল কিন্তু হোস্টেল না। সো হস্টাইল মানে কিন্তু শত্রু, সো হস্টিলিটি মানে শত্রুতা। সো মানুষ যে এয়ারলাইন যে মার্জ করে যাচ্ছে, এয়ারলাইন কোম্পানি যে জয়েন করে যাচ্ছে, সেটার আইডিয়াটা মানুষ শত্রুতার সাথে দেখছে, মানে পিপল ডোন্ট লাইক ইট আর কি। এরকম কোশ্চেন থাকতে পারতো। do pe- do people like people enjoy, people are happy about the prospect of airline merger, true false not given, ধরেন এরকম একটা কোশ্চেন আসলো, তখন অবভিয়াসলি আমি ফলস দিতাম, বিকজ মানুষ এটা পছন্দ করছে না, এটা মানুষ খুব নেগেটিভলি নিচ্ছে। কেন? সিইং উইথ দ্য পুয়ার জব দ্য এয়ারলাইন্স আর ডুইং, দেখছে যে এয়ারলাইন্স যে এত একদম খারাপ কাজ করছে, ঠিকমতো কাজ করতে পারতেছে না, দ্য পাবলিক রিফিউজ টু বিলিভ বিগার উইল মিন বেটার, মানুষ বিশ্বাস করতে যাচ্ছে না যে বড় হলেই ভালো হয়ে যাবে আর কি। এখানে কিন্তু আমি একটা অপশন পাই নাই, এয়ারপোর্ট সাইজ, ফিউল এমিশন, ইঞ্জিনস এর নয়েজ ইয়ার, এখানে কিন্তু কোনো অপশন পাই নাই আমি। সো এরপরে দেখি নেক্সট অপশনে কি বলেছে। মোর ওভার, এরপরে the airlines are now being attacked by environmentalists for contributing to global warming as well as causing noise pollution around airports. এয়ারপোর্ট সাইজ এখনো বলা নাই, এয়ারপোর্টে নয়েজ পলিউশন বলা আছে। এন্ড আরেকটা ব্যাপার, আইএলসি কিন্তু আমাকে কখনো সায়েন্টিফিক টার্মস এর মিনিং আন্ডারস্ট্যান্ড করতে হবে না। আইএলস উইল নেভার কুইজ ইউ অন সায়েন্টিফিক টার্মস। এখন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে খুবই একটা কমন ইস্যু, এই জন্য গ্লোবাল ওয়ার্মিং বলেছে। গ্লোবাল ওয়ার্মিং মানে কি? আমরা যে পলিউশন করে এখন পৃথিবীর যে ওজোন লেয়ারটা ড্যামেজ করে ফেলেছি, যেটার মাধ্যমে পুরো পৃথিবী গরম হয়ে যাচ্ছে আর কি, এটাই গ্লোবাল ওয়ার্মিং। এখন দেখেন, ইভেন ইফ ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ গ্লোবাল ওয়ার্মিং, এখানে দেখেন একটা কি ইন্ডিকেটর আছে, ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল পলিউটিং ইফেক্ট অফ ফিউল এমিশনটাই তো গ্লোবাল ওয়ার্মিং। বাট ধরেন আমি গ্লোবাল ওয়ার্মিং এর মানে একদম জানি না, আই জাস্ট ফ্রেশ ল্যান্ডেড অন আর্থ, এরকম অবস্থা, তারপরও সমস্যা নেই। দিস ইজ দ্য টেস্ট অফ ইউর ইংলিশ লেভেল, নট ইউর নলেজ বেস। ধরেন আমি গ্লোবাল ওয়ার্মিং এর মিনিং একদম জানি না, তো দেখলাম আমি অপশন এ পাচ্ছি না, অপশন বি এর সাথে গ্লোবাল এন্ড ওয়ার্ল্ড ওয়াইড একটা সিমিলার মিনিং পেয়েছি। এরপর আসতেছে কি, although jet engines today are quieter than they were 10 years ago, কি বলেছে, আজকালের জেট ইঞ্জিন আগের ইঞ্জিনের মতো সাউন্ড করে না। এখানে কি বলেছে, জেট ইঞ্জিনস আর নয়েজিয়ার দ্যান দে ইউজ টু বি। টেন্সেস খেয়াল করেন, আর নয়েজিয়ার মানে কি, এখন নয়েজিয়ার আগের থেকে। এখানে কি বলেছে, আগেকার আজকালের জেট ইঞ্জিন এত সাউন্ড করে না। দেখেন সি ওয়াজ আ ডিরেক্ট কন্ট্রাডিকশন, বাট দেখা যাচ্ছে যে আইএলস সিন্স সব কিওয়ার্ড গুলো সিম্পল ভাবে দিয়ে দিয়েছে, এই ট্র্যাপে কিন্তু আমরা অনেকেই পড়ে যাচ্ছি। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। তো দেখলাম এও নাই, বি হতে পারে, সি গ্যারান্টিড হচ্ছে না বিকজ অফ দ্য কন্ট্রাডিকশন। এর পরের লাইনে বলেছে দ্য হিউজ রাইজ ইন দ্য নাম্বার অফ ফ্লাইটস। হিউজ রাইজ মানে কি? রাইজ মানে পরিমাণ যে বেড়ে যাচ্ছে, কিসের পরিমাণ বাড়ছে? ফ্লাইটস এর পরিমাণ বাড়ছে। ভলিউম মানে কি? পরিমাণ। হিউজ রাইজ ইন নাম্বার অফ ফ্লাইটস, ইনক্রিজিং ভলিউম অফ এয়ার ট্রাফিক। সো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডি ইজ স্পেসিফিক্যালি মাই অ্যান্সার। কিন্তু এয়ার ট্রাফিকের যে ভলিউম বেড়ে যাচ্ছে, এয়ার ট্রাফিকের যে পরিমাণটা বেড়ে যাচ্ছে, দিস ইজ ফর শিওর মাই অ্যান্সার এখানে। Makes the problem more pervasive even though you don't know the meaning of pervasive, এখানে দেখেছেন অ্যান্সারটা বের করে ফেলতে পারছেন। রিমেম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো মতো ইউজ করার জন্য আমরা কিন্তু 70% অফ বেসিক ভোকাবুলারি জানতে হবে। এন্ড সেটার জন্য আমি একটা রুটিন দিয়ে দিব আপনাকে, সেটা ব্রাউজ করে করে আপনারা এটা ডেভেলপ করতে পারবেন। এটা ছাড়া আই উইল বি গিভিং ইউ ভোক্যাব বুকস, প্লেলিস্টস, সেগুলো বাসায় বসে বসে আপনি প্র্যাকটিস করতে পারবেন আর কি। এখন পারভেসিভ মানে কি? পারভেসিভ মানে হচ্ছে একটু আগে যে ইউ হার্ড আ লট অফ নয়েজ, এখন
উইদাউট মাই উইশেস অনেকগুলো আনওয়ান্টেড নয়েজ রুমের মধ্যে আসছিল উইদাউট ইউর পারমিশন। এটাকে বলে পারভেসিভ, আপনার পারমিশন ছাড়া যখন কোনো নয়েজ আসছে। সো হোয়াট ডাজ ইট মিন, এখানে যে প্লেনের এতগুলো সংখ্যা বেড়ে গেছে, যখন তখন দেখবেন যে আকাশ থেকে প্লেন উড়ে যাচ্ছে, ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট নয়েজ ইন ইউর রুম, সেটাই পারভেসিভ বুঝিয়েছে, যে ইটস ইরিটেটিং আর কি, আপনার পারমিশন ছাড়া যখন নয়েজটা আসছে। এরপর আমি জানি ডি গ্যারান্টিড হয়ে যাচ্ছে, তো সামনে আগাই। টু ক্যাপ ইট অল মানে হচ্ছে এগুলোর উপরে কনজিউমার গ্রুপস। এখন যদি আপনি বিদেশে থাকেন এন্ড ইফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ দ্য কোম্পানি বা দ্য প্রোডাক্ট অফ আ কোম্পানি, আপনারা কনজিউমার গ্রুপের মাধ্যমে একটা কেস করতে পারবেন তাদের এগেইনস্টে। সো কনজিউমার গ্রুপরা এয়ারলাইনকে অ্যাটাক করছে কেন? ফর স্কোয়াশিং ইন টু মেনি পিপল, একটা প্লেনের ভিতরে এতজন মানুষকে ভরে দেওয়ার জন্য। সিটিং স্টিল ফর লং পিরিয়ডস ইন ক্র্যাম্পড কন্ডিশনস, চুপচাপ বসে আছে অনেক সময়ের জন্য একদম চিপা কন্ডিশনে, can cause blood clot. Blood clot মানে কি? রক্ত জমে যাচ্ছে। In response, some carriers are taking out a few rows of seats. Carrier মানে প্লেনের কোম্পানিগুলা সিটস সরাই দিচ্ছে। সো এখন যারা সাইজ অফ সিটস দিয়েছেন খেয়াল করেন, আমরা জানি এয়ারপ্লেন কোম্পানিগুলা সিটস গুলা সরাই দিয়েছে। সিটের সাইজ যে বড় না ছোট সেটা নিয়ে কিন্তু কিছু বলা নাই। সিটের সাইজ নিয়ে কিন্তু ইনফ্যাক্ট কিছুই বলা নাই। জাস্ট বলা হয়েছে ক্যারিয়াররা সিট গুলা বের করে দিচ্ছে আর কি। But dissatisfaction still keeps rising. So if you look at this piece of information right here, আমরা জানি সিটের সাইজ নিয়েও কিছু বলো নাই। দেখি কোন কোন অপশন হচ্ছে না, বেশিরভাগই তো অপশন হচ্ছে না দেখলাম। আমি জানি এ হচ্ছে না, সি হচ্ছে না, এফ হচ্ছে না। ইতে বলা আছে ডেঞ্জার্স টু প্যাসেঞ্জার হেলথ। এখন আমরা জানি বলেছে কি অনেকক্ষণ প্লেনে বসে বসে অনেকক্ষণ প্লেনে বসে বসে ব্লাড ক্লটস হচ্ছে। সো বেসিক্যালি এখানে যা বলেছে, সো এখানে যা বলেছে দে ক্যান কজ ব্লাড ক্লট। ব্লাড ক্লট মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন যখন আপনার হাত পা ঝিন করা শুরু করছে আর কি। অনেকক্ষণ বসে থাকলে যা হয় যে রক্ত জমে যায় আপনার বডিতে এন্ড ইউ ফিল ব্যাড আর কি, সেটাই বলেছে। ডেঞ্জার্স টু প্যাসেঞ্জার হেলথ। আমি দেখছি সিন্স অন্য কোনো অপশন হচ্ছে না, এখানে ওয়ার্ল্ড ওয়াইড এন্ড গ্লোবাল আছে, এটা মিলাই দিতে পারি। এখন গ্লোবাল ওয়ার্মিং ইজ এ ভেরি কমন ফিনোমেনন, এই জন্য এই জিনিসটা এভাবে করে বলেছে। সো ওয়ার্ল্ড polluting effects of fuel emission মানে কি, যে গ্লোবাল ওয়ার্মিং এর ডেফিনিশনই দিয়েছে এখানে আর কি। So these are the answers. B, D and E. Remember F কিন্তু হচ্ছে না because সিটের সাইজ নিয়ে কিন্তু কিছু বলা নাই। সিটের সাইজ নিয়ে কিন্তু nothing was mentioned. The answers are B, D and E. এটাই। Questions কারো? আচ্ছা, কারো কোনো questions না থাকলে next অপশনটা দেখেন, why is the industry failing to keep its customers happy? Writer question কি বলেছেন? In the sixth paragraph, the writer is trying to do something, making excuses for the airline industry, suggesting reasons for the industry's problems. So excuse বানানো মানে কি, অজুহাত তৈরি করছে। Suggesting reason for the industry's problems মানে কি, ইন্ডাস্ট্রির সমস্যাগুলোর জন্য রিজন বা কারণ সাজেস্ট করছে। Supporting an earlier argument, পুরানো একটা তর্ক সাপোর্ট করছে। Outlining a solution, the person is giving a solution, the direct solution দিচ্ছে এই ব্যাপারে। সো যদি আপনি প্যাসেজটা দেখেন, সিক্স প্যারাগ্রাফ তো বলেছে, দ্যাট মিনস সিক্স প্যারাগ্রাফ তো এখানে why is the industry failing to keep its customers happy, the writer asked a question. Questionটা দিয়ে অ্যান্সার করছে। One answer is that it has been growing so fast, even in a supposedly mature market such as America, that airlines and the air transport infrastructure have not been able to keep up. So এটা যে এত তাড়াতাড়ি গ্রো করছে আর কি, আমেরিকার মতো একটা বিশাল বড় একটা ম্যাচিওর মার্কেটে যে এয়ারলাইন্সরা এন্ড এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোলটা কিপ আপ করতে পারছে না। এয়ারলাইন্সরা বলছে এটা ওয়েদারের জন্য সমস্যা হচ্ছে। Many of these could have been avoided if the system worked better. দেখেন রাইটার কিন্তু এয়ারলাইন ইন্ডাস্ট্রিকে ডিফেন্ড করে নাই। The writer did not make any excuses, কোনো অজুহাত তৈরি করে নাই। The writer simply asked a question and simple ভাবে সেই কোয়েশ্চেনটাকে অ্যান্সার করেছে, which is why the answer should be B, suggesting reasons. You might have a question যে D কেন হচ্ছে না? D হচ্ছে না because D তে কি বলেছে? Outlining a solution. রাইটার কিন্তু কোনো সলিউশন এখানে লিখে দেয় নাই, জাস্ট বলেছে যে যদি সিস্টেমটা ভালো মতো কাজ করতে হয়তো এটা হতো না। So এই জন্য the correct answer is B. Yes, these questions will always maintain the sequence. Like I said, এগুলা question যা আছে on the left side, MCQ, short question, summary, sentence fill, table, true, false, এই ছয়টা question type সবসময় sequence maintain করবে। And এই জন্যই আমি স্টুডেন্টসদেরকে রেকমেন্ড করি যখনই আপনারা পরীক্ষা দিবেন check the question. যদি এটা সিরিয়াল বেসড কোয়েশ্চেন হয় from the 6 items I mentioned, এটা কিন্তু সব সময় সিরিয়ালটা মেইনটেইন করবে।
অ্যান্ড বাই দ্য ওয়ে যা টিপস গুলো দেখছেন বোর্ডের মধ্যে এগুলো কিন্তু আমি ক্লাসরুমে আমি আপলোড করে দিব, সো ডোন্ট ওয়ারি। এখানে যা টিপস গুলো আমি লিখেছি না, বাই দ্য এন্ড অফ দ্য ক্লাস আইল জাস্ট পুট দিস আপ কিন্তু। সো এটা নিয়ে চিন্তা করেন না যে বোর্ডটা দেখাই আমি জাস্ট যে বোর্ড থেকে সরে যাচ্ছি। ডোন্ট ওয়ারি, ইউ উইল বি গেটিং এভরিথিং দ্যাটস বিং শোন। সো যা বললাম, নন সিরিয়াল কোয়েশ্চেন করার স্ট্র্যাটেজি পুরোপুরি ডিফারেন্ট, বাট আমরা সিন্স ফার্স্ট দুইটা ক্লাসে সিরিয়াল বেসড কোয়েশ্চেন দেখছি, আমাদের মেইন টেক অ্যাওয়ে কি এই লেসন থেকে? যখন এই কোয়েশ্চেন টাইপটা করছেন, কোয়েশ্চেনের কিওয়ার্ডসটা দেখছেন, কোয়েশ্চেন থেকে সাধারণত আপনারা নাউন্স, ভার্বস, নাম্বারস, ডেটস আন্ডারলাইন করে নিচ্ছেন। এটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনি প্যাসেজের সাথে লাইন বাই লাইন লোকেশনটা ম্যাচ করছেন। লোকেশনগুলো ম্যাচ করার পর দেখবেন যে আপনি অ্যান্সারটা বেস্ট কোত্থেকে পাচ্ছেন। সো এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, ইনফরমেশনটা মিলাই আমি আমার ফাইনাল অ্যান্সারটা মেনশন করছি, এন্ড দেন আমি অ্যান্সারটা ডিরেক্টলি দিয়ে দিচ্ছি। সো দ্যাট ইজ হাউ উই সলভ দিস কিন্তু। সো কারো কোনো কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্য সলিউশন স্ট্র্যাটেজি? এখন দেখবেন প্যাসেজ পড়তে কিন্তু ডিপেন্ডিং অন ইউর রিডিং লেভেল কয়েকজনের অনেক ডিফিকাল্টি ফেস হবে। সাম পিপল মাইট ফাইন্ড ইট ইজি, সাম পিপল মাইট ফাইন্ড ইট ডিফিকাল্ট। সো it depends on your practice level আর কি। So যাদের সমস্যা হচ্ছে, don't worry, we will be discussing on how to develop after we are done with the class. So কারো কোনো questions in the meantime regarding the solution strategy or regarding our question types? আরেকটা জিনিস নোটিস করবেন, আপনারা যারা হয়তো একাডেমিক স্টাইলে কোয়েশ্চেন্স গুলো দেখেছেন, পার প্যাসেজ কিন্তু 13টার মতো কোয়েশ্চেন আসে। ফর দ্য ফার্স্ট 3 ক্লাসেস আমরা কিন্তু কোয়েশ্চেন গুলোকে আইসোলেট করে প্র্যাকটিস করছি, জাস্ট টু গিভ ইউ গাইজ দ্য পারফেক্ট এক্সপ্লেনেশন যে কিভাবে আমরা অ্যান্সার বের করছি। তারপর আমরা 4 নাম্বার ক্লাসে একটা ফুল টেস্ট সলভ করব। সেই টেস্ট পেপার সলভ করার সময় দেখবেন যে সবগুলা স্কিলস একসাথে আসছে। নট জাস্ট ওয়ান টেস্ট, উই অ্যাকচুয়ালি সলভ 2 or 3 টেস্ট পেপারস থ্রুআউট দ্য কোর্স। তখনই বুঝতে পারবেন যে কিভাবে একাডেমিক পরীক্ষায় সব কোয়েশ্চেন্স গুলো মিলেমিশে আসছে। আমাদের ক্লাসে যদি কোনো জেনারেল ট্রেনিং স্টুডেন্ট থাকেন, জেনারেল ট্রেনিং এ দেখবেন প্রথম 4টা প্যাসেজ কিন্তু এরকমই থাকবে। দ্য ফার্স্ট 4 প্যাসেজ অফ দ্য জেনারেল ট্রেনিং উইল বি লাইক দিস। লাস্ট প্যাসেজটা হবে পুরোপুরি একাডেমিক গ্রেডে। আচ্ছা, সো এখন সিন্স ইটস উইন্টার, আমাদের নামাজের সময় তো একটু অকওয়ার্ড টাইমে পড়ে গেছে। ধরেন এখন হচ্ছে আসরের সময়, এরপরে তো মাগরিবের সময় হয়ে যাবে। সো হোয়াট আই নরমালি ডু ইজ, এই সময় হোয়াট উই ক্যান হ্যাভ ইজ আ ভেরি কুইক ব্রেক, লেটস সে আনটিল 5:05। সো 5:05 এর মধ্যে আমরা আসরের নামাজটা পড়ে তারপর এটা ট্রাই করি। আপনারা যারা আছেন, if you want to try it out এমনিতেই, you can also try it out right now. স্ক্রিনটা এভাবে আমি শেয়ার করে রেখেছি। বা যদি মনে করেন আপনার যদি আর্লি শেষ হয়ে যায়, আমি তারপরও প্রত্যেকটা কোয়েশ্চেন লাইন বাই লাইন সলভ করে যাব। এটার পর তো মাগরিবের ব্রেক আমি দিব 5:30টায়, and then মাগরিবের ব্রেকের পর we will finish the class by 6:10, because দেখা যাচ্ছে যে আমাদের ব্রেক নিতে নিতে এরা নামাজের ব্রেকের জন্য প্রায় 15 মিনিটস চলে যাচ্ছে। অলরাইট, তাহলে let's take a short break এখন for Asr prayers. We will be back by 5:05 sharp. Thank you. আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে কোয়েশ্চেন করেন বা এখানে জাস্ট কোয়েশ্চেন করে ফেলেন।
All right, guys. So I'm back. তাহলে আমরা আস্তে আস্তে এটা প্র্যাকটিস করি। So let's try this question. খেয়াল করেন again আমরা কিন্তু grammatical awareness এর যে কনসেপ্টটা খেয়াল করলাম, যা দেখলাম সেটা এখানেও অ্যাপ্লাই করছি। That means আমরা কিন্তু noun একটা pronoun এর রিলেশনশিপটা খেয়াল করব। That means যখনই noun এর পরে একটা pronoun substitute আসছে, for example for a masculine he him আসতে পারে, for a feminine form she her আসতে পারে, for items it আসতে পারে, and universally plural form they them কিন্তু আসবেই। So even this, these, those, all of these are pronouns কিন্তু, and দেখবেন এগুলো আমরা নাউনের বিনিময়ে ইউজ করতে পারি as replacements for the noun। এটা ছাড়া দেখবেন যে নাউনের আগে মাঝে মাঝে অ্যাডজেক্টিভস থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। এই এক্সারসাইজের জন্য বেশি কাজে আসবে না, এটা আমরা পরের এক্সারসাইজ যখন করব তখন দেখব। এছাড়া ভার্ব যখন আসছে ভার্বস খেয়াল রাখতে হবে, এন্ড ভার্বের সাথে যে অ্যাডভার্বের রিলেশনশিপটা কিভাবে এসেছে। অ্যাডভার্ব মানে কি? অনেকগুলো ওয়ার্ডসই অ্যাডভার্ব হয়, বাট অ্যাজ এ রুল অফ থাম্ব এনিথিং উইথ এন ly ভার্বকে মডিফাই করে, ভার্বের মুডটা দেয়। এটা ছাড়া আপনার ভার্বের টেন্সেস দেখতে হবে, এন্ড ভার্বের টেন্সেস এর সাথে আপনি খেয়াল করবেন যে সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স আসছে। অ্যাজ এ ভেরি সিম্পল এক্সাম্পল যদি বলি, যখনই আপনি একটা সেন্টেন্স বানাচ্ছেন, একটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকে সবসময়। সাবজেক্টের সাথে ভার্ব আসে, ভার্বের পর অবজেক্ট আসে। হোয়াট ডাজ ইট মিন? দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্সের বেসিক আইডিয়াটা দেয়, অ্যান্ড দেন লেটস সে যে সেন্টেন্স যে কাজটা করছে, ফর এক্সাম্পল আই টিচ আইএলস, আমি হচ্ছি সাবজেক্ট, আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ভার্ব টিচ, অবজেক্ট হচ্ছে আইএলস। তো সেটাই হচ্ছে আপনার বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার। এখন এই বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা অনেকভাবে মডিফাই করতে পারি। এজ এ ভেরি কুইক এক্সাম্পল খেয়াল করেন, যখনই সেন্টেন্সে which, where, when, that আসবে, এরপরে দেখবেন নতুন আরেকটা সেন্টেন্স আসছে কিন্তু। তো সেন্টেন্স ওয়ানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে থাকছে, এটার পরে যখন এই which, where, that গুলো যে আসছে, এটার পরে দেখবেন নতুন করে একটা সেন্টেন্স বা নতুন করে একটা ভার্ব আসছে। সো ইফ ইউ রিমেম্বার দিস, তাহলে দেখবেন যে বড় বড় সেন্টেন্স বোঝা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল এখানে যে বলেছে পিপল সাবজেক্ট, অল ওভার দ্য ওয়ার্ল্ড ড্রিঙ্ক টি। সো ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, টি হচ্ছে অবজেক্ট। এই অল ওভার দ্য ওয়ার্ল্ড ছিল একটা অ্যাডভার্ব দিয়ে ইনফরমেশন জাস্ট বড় করেছে আর কি। এখন দেখেন আগের সেন্টেন্সের সাবজেক্ট কি ছিল? পিপল, অবজেক্ট কি ছিল? টি। সো পিপল এন্ড টি ওয়ার দ্য ওয়ার্ডস, ওয়ার দ্য নাউন্স কিন্তু। সো পরের লাইনে ইট যে বলেছে, আপনাকে গেস করতে হবে পিপলের ক্ষেত্রে আসছে না টি এর ক্ষেত্রে আসছে। ইউ হ্যাভ টু গেস দ্য নাউন। দেখছেন যে ইট ইজ আ মাইল্ড বেভারেজ মানে কি? এই চায়ের ব্যাপারেই বলছে কিন্তু এখানে। দ্যাট মিন্স টি ইজ আ মাইল্ড বেভারেজ থাকার কথা, সেটা কি ইট হিসেবে প্রোনাউন ইউজ করেছে। ইট ইজ আ মাইল্ড বেভারেজ, সেন্টেন্স কিন্তু শেষ। এটা একটা হালকা ড্রিঙ্ক। কি ধরনের ড্রিঙ্ক? যেটা which people enjoy in the morning when they start their day, যখন মানুষ দিনের বেলায় এনজয় করে যখন তাদের দিনটা শুরু করছে আর কি। and for years it has had a reputation. So খেয়াল করেন যে which এর পর নতুন একটা সেন্টেন্স আসলো, এটাই খেয়াল করেন যে সিম্পল সেন্টেন্সের সাথে মাঝে মাঝে সেন্টেন্সেস গুলো কানেক্টেড থাকে আর কি, সেটাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্সেস। এটাকে বোঝার জন্য জাস্ট খেয়াল করবেন যে it is a mild beverage separated from which, and then read this sentence. এটা হালকা একটা ড্রিঙ্ক যেটা মানুষ এনজয় করছে। কখন এনজয় করছে? যখন তারা তাদের দিন শুরু করছে। তো দেখেছেন তিনটা সেপারেট সিম্পল সেন্টেন্সেস হ্যাভ বিন কম্বাইন্ড উইথ which and when। এটাই। সেগুলো জিনিস যদি খেয়াল রাখেন, it makes your reading a lot easier. আচ্ছা, enough about grammar, এখন আমরা let's go back to our passage. Essentially passage solve করার সময় কি keyword check করব, questions check করব, keywords নিব, match with passage and solve. So T noun used to be considered to be, মানে চাকে এক সময় ধরা হতো। used to কোন টেন্সে আসছে? দিস ইজ ইন দ্য পাস্ট টেন্স। সো আমি এখন প্যাসেজে গিয়ে দেখবো চাকে এক সময় কিভাবে কি হিসেবে ধরা হতো। beneficial in moderation, beneficial in all situations, more dangerous than alcohol নাকি less dangerous than alcohol. So if I go to the passage, keywordটা দেখি টি বলা আছে এখানে। এখন আমরা জানি, আমি জানি সবাই এখন চা খেয়েছেন during the break, সো অনেকে কিন্তু বি বলবেন বা এ বলতে যাবেন। তো দেখেন people all over the world drink tea বলা আছে। টি জিনিসটা কি? It is a mild beverage which people enjoy in the morning when they start their day.
এটা হালকা একটা ড্রিঙ্ক যেটা মানুষ সকালবেলায় এনজয় করে যখন তাদের দিনটা শুরু করে। And for years, it has had a reputation for being both safe and almost always beneficial. এখন এটা যে beneficial in moderation কোথাও লেখা নাই কিন্তু। বাট আমরা দেখছি এখানে অলমোস্ট অলওয়েজ বেনিফিশিয়াল লেখা আছে এদিকে। সো অলমোস্ট অলওয়েজ বেনিফিশিয়াল মানে কি? প্রায় সবসময় বেনিফিশিয়াল। এখন অনেকে বলবেন বি হচ্ছে না কেন? বিতে বলেছে বেনিফিশিয়াল ইন অল সিচুয়েশনস। ইটস বেনিফিশিয়াল অল দ্য টাইম। যদি এখানে অলমোস্ট ওয়ার্ডটা না থাকতো তাহলে কিন্তু আমি ডেফিনেটলি বি দিতে পারতাম। বি দিতে পারছি না বিকজ এটা প্রায় সবসময় বেনিফিশিয়াল, এটা কিন্তু সব সময় বেনিফিশিয়াল না। সো বিকজ অফ দিস স্মল কন্ট্রাডিকশন, বিকজ অফ ওয়ান অ্যাডভার্ব, আমি বি দিতেই পারবো না। দেখেছেন, বিকজ অফ দিস ইনফরমেশন বিটাও কিন্তু অমিট হয়ে গেল। সো বাকি আছে কি আমার সি এন্ড ডি। সিতে বলেছে মোর ডেঞ্জারাস দেন অ্যালকোহল, ডিতে বলেছে লেস ডেঞ্জারাস দেন অ্যালকোহল। সো এখন সো দেখি এখানে সিন্স আমি ইনফরমেশনটা পাই নাই, আমি আরো আগে যাব। ইট ওয়াজ আ ড্রিঙ্ক, এগেন ইট মানে কি? টি নিয়ে কথা বলছে, মানে টি ওয়াজ আ ড্রিঙ্ক, সেখানে ইট দিয়ে সাবস্টিটিউট করেছে। টি একটা ড্রিঙ্কস ছিল। ফেভার্ড মানে কি? মানুষ প্রেফার করতো বাই টেম্পারেন্স অর্গানাইজেশন। এখন মনে করেন ধরেন টেম্পারেন্স অর্গানাইজেশনের মিনিংটা আপনি জানেন না, সমস্যা নেই। যারা দেখেছে মানে টেম্পারেন্স অর্গানাইজেশনরা দেখেছে who saw far more to fear in alcoholic beverages, তারা দেখেছে অ্যালকোহলিক বেভারেজেস যে আরো ভয় আছে, অ্যালকোহলিক ড্রিঙ্কসে আরো ভয় আছে। যদি চা থেকে অ্যালকোহলিক ড্রিঙ্কস মানুষ ভয় করে তাহলে কি ইজ টি মোর ডেঞ্জারাস না লেস ডেঞ্জারাস? এখান থেকে আমি বুঝলাম টি ইজ লেস ডেঞ্জারাস দেন অ্যালকোহল। দেখেছেন, ইভেন ইফ ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ সার্টেন ওয়ার্ডস, তারপরেও কিন্তু সেন্টেন্সটা পড়ে ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা গেইন করতে পারবেন আর কি। এটাই আমি বুঝাতে চাচ্ছি যে ভোক্যাবস এর ক্ষেত্রে বেসিক 70% থেকে 80% ওয়ার্ডস জানলেই হবে। বিকজ আমিও কিন্তু টেম্পারেন্স অর্গানাইজেশনের মিনিংটা জানতাম না when I first did this passage, but basic verbs, basic nouns এর মিনিংস গুলো জানলে কিন্তু most of the time অ্যান্সার বের করে ফেলতে পারবেন। জাস্ট ফর ইউর জেনারেল নলেজ, টেম্পারেন্স অর্গানাইজেশন মানে হচ্ছে বিদেশি কয়েকটা অর্গানাইজেশনের কাজ করে যারা অ্যালকোহল অ্যাবিউজ বা ড্রাগ অ্যাবিউজের এগেনস্টে থাকে। যারা ড্রাগস নেয় বা অ্যালকোহল নেয় তাদেরকে, ড্রাগস এন্ড অ্যালকোহল থেকে অনেক সাফার করছে তাদেরকে সাহায্য করে আর কি। তো সেই অ্যান্টি অ্যালকোহল অ্যান্টি ড্রাগ অর্গানাইজেশনরাই দেখেছে যে আম, চাকে প্রেফার করতো, কারণ দেখেছে যে চা থেকে অ্যালকোহলে আরো ভয় আছে, which means tea is less dangerous than alcohol. So মাঝে মাঝে some questions are a little difficult, other questions are really easy. Next question এর keyword তাহলে ম্যাচ করি। Scientists রা বলেছে tea may be dangerous, কেন চা dangerous? So লাইন বাই লাইন যদি ফলো করেন, scientists are suggesting, so scientists রা suggest করছে that tea may not be as safe as we had previously believed. এখন দেখেন কোয়েশ্চেনে বলেছে tea may be dangerous, tea may not be as safe, জিনিসটা কিন্তু পুরোপুরি একই, it's the same thing. কেন tea may not be as safe? Tea contains caffeine. চাতে caffeine থাকে, and caffeine has been linked to sleeplessness and to the unpleasant jumpy feeling some people get when they get stressed. So আমরা জানি চাতে caffeine আছে, and caffeine এর জন্য sleepiness এর লিংক আছে, stressed হওয়ার লিংক আছে। So চা কেন dangerous? Because tea contains caffeine. You know, A is the answer. Okay, এটা গেল। এটা ছাড়া there is more caffeine in tea than something, মানে চাতে ক্যাফিনের পরিমাণ আর একটু বেশি আছে than something. A lot of students get confused with this. এখন এখানে খেয়াল করেন, ফ্রেজিংটা দেখেন, there is more caffeine in tea মানে কি? চাতে ক্যাফিনের পরিমাণ আরো বেশি than what? সো আমরা জানি চাতে ক্যাফিনের পরিমাণ বেশি, সেই পরিমাণটা কোন ড্রিঙ্ক থেকে বেশি? এই কোয়েশ্চেন কিন্তু বলছে না যে ক্যাফিনের পরিমাণ কোন ড্রিঙ্কে বেশি। যদি বলতো ক্যাফিনের পরিমাণ কোন ড্রিঙ্কে বেশি তাহলে কিন্তু অ্যান্সার সি হতো। বেসিক্যালি এখানে বলেছে যদি আপনি 600 মিলিগ্রাম ক্যাফিন খেতে চান, আপনাকে কিন্তু 6 কাপ পার্কুলেটেড কফি খেতে হবে। পার্কুলেটেড কফি মানে একটা কফি মেশিন থেকে যে ওই স্পেশাল একটা কফি মেশিন থেকে যে কফি বের হয়। 8 কাপ ইনস্ট্যান্ট কফি বেসিক্যালি your average Nescafe, 12 cups of tea বা 20 glasses of chocolate drinks. তো বলেছে যদি আপনি 600 milligrams of caffeine পান করতে চান, if you want to consume 600 milligrams of caffeine, আপনাকে 6 কাপ পার্কুলেটেড কফি খেতে হতে পারে, or 8 কাপ ইনস্ট্যান্ট কফি খেতে হতে পারে, বা 12 কাপ চা খেতে হতে পারে, বা 20টা গ্লাস চকলেট ড্রিঙ্ক খেতে হতে পারে। সো ইফ ইউ ডু দিস, খেয়াল রাখেন কোয়েশ্চেনে বলেছে কি ক্যাফিনের পরিমাণ চাতে যে বেশি আছে সেটা কোন ড্রিঙ্ক থেকে বেশি?
আমরা জানি এটাতে হাইয়েস্ট ক্যাফিনের পরিমাণ, সেকেন্ড হাইয়েস্ট, থার্ড হাইয়েস্ট, ফোর্থ হাইয়েস্ট। সো ক্যাফিনের পরিমাণ যে চাতে বেশি আছে সেটা চকলেট ড্রিঙ্ক থেকে বেশি, বিকজ সবচেয়ে বেশি চকলেট ড্রিঙ্ক খেতে হচ্ছে আমাকে 600 mg রিচ করার জন্য। খেয়াল করেন একই জিনিস এখানে লেখা, 600 mg of caffeine is found in 6 cups of percolated coffee, 8 cups of instant coffee, and 12 cups of medium strength tea. Chocolate drinks contain about 30 milligrams of caffeine, so it takes around 20 glasses to reach 600 mg. মানে 20টা গ্লাস চকলেট ড্রিঙ্ক খেলেই 600 mg এসে যাচ্ছে। দ্যাট মিন্স চাতে ক্যাফিনের পরিমাণ তাহলে চকলেট ড্রিঙ্কস থেকে বেশি, এই জন্যই বি টা দিতে পারবো আমরা। Questions anyone? Again, C হচ্ছে না, because let me just repeat it one more time. There is more caffeine in tea মানে কি চাতে ক্যাফিনের পরিমাণ আরেকটু বেশি, চাতে ক্যাফিনের পরিমাণ আরেকটু বেশি, সেটা কোন ড্রিঙ্ক থেকে বেশি সেটা জানতে চাচ্ছে। সো আমি জানি চাতে 12 কাপ চা খেলে 600 mg ক্যাফিন পাচ্ছি। সো এই চাতে যে ক্যাফিনের পরিমাণটা বেশি, এটা কোন ড্রিঙ্ক থেকে বেশি? এটা চকলেট ড্রিঙ্কস এর পরিমাণ থেকে বেশি। এটা তো ইনস্ট্যান্ট কফি এন্ড পার্কোলেটেড কফি থেকে বেশি না, বিকজ ইনস্ট্যান্ট কফি এন্ড পার্কোলেটেড কফিতে কফির অ্যামাউন্টটা, ক্যাফিনের অ্যামাউন্টটা চা থেকে বেশি। তো খেয়াল করেন মোর ক্যাফিন ইন টি যে বলেছে, চাতে আরো বেশি ক্যাফিন আছে, সেটা কোন ড্রিঙ্ক থেকে বেশি সেটাই জানতে চাচ্ছিল। সো আমরা বলতে পারি চায়ের ক্যাফিনের অ্যামাউন্টটা চকলেট ড্রিঙ্ক থেকে বেশি আর কি। So some of the questions might be difficult, but most questions are easy. যেরকম নাম্বার 4 এ বলেছে কি tea drinkers usually assess the strength of tea by something. tea drinkers কোথায় পাবো? সো এখন আমরা লাইন বাই লাইন ফলো করি, দেখি টি ড্রিঙ্কার কোথায় আছে। অনেক ইনফরমেশন আছে, জাস্ট লাইন বাই লাইন ফলো করতে থাকেন। সো এখান থেকে অ্যাকচুয়ালি শুরু করেছিলাম। If you just follow line by line, দেখবেন যে টি ড্রিঙ্কার পেয়ে গেছেন। বলছে কি tea drinkers would regard this as a foolish waste of time and would continue to judge the strength of tea by its color. If you match the passage, tea drinkers assess the strength of tea. চায়ের শক্তিটা জাজ করে অ্যাসেস করে একই জিনিস কিভাবে? রং দেখে, by its color. Very easy. The answer is just right there. So answerটা হয়ে যাচ্ছে A. And এটার পরে বলেছে the author suggests the best solution is to drink something. So author একটা সাজেশন দিচ্ছে। So এখন next line এ বলা আছে many people who drink tea solve the problem by drinking a beverage from which the caffeine has been removed, decaffeinated tea. But others claim it doesn't taste right. So এখন বলছে the sensible course is one of moderation. Continue to enjoy your cup of tea, but don't enjoy too many. এখন অনেকে বলবেন decaffeinated tea কেন হবে না অ্যান্সারটা। বলেছে the author suggests the best solution is to drink something. যদি আপনি প্যাসেজটা দেখেন, many people who drink tea solve the problem by drinking decaffeinated tea বলেছে, কিন্তু এটা কিন্তু অথরের সলিউশন সাজেশন না। অথর কিভাবে আমাকে সাজেস্ট করছে, when the author is trying to communicate with me, দেখেন এখানে সেকেন্ড পারসনে আমার সাথে অথর কথা বলছে, কিন্তু বলেছে কি continue to enjoy your cup of tea, don't enjoy too many. বুদ্ধিমানের কাজ হচ্ছে মডারেশনে চাটা খাওয়া। So tea in moderation is the answer here. So C. So before we continue, কারো কোনো questions এখানে? Anyone? No questions, right? So basically আমাদের মেইন টেকঅ্যাওয়েটা হচ্ছে এমসিকিউস যখনই করব, কোয়েশ্চেন থেকে নাউন্স ভার্বস ম্যাচ করে যদি প্যাসেজের সাথে ম্যাচ করি, সাথে সাথে কিন্তু লোকেশনটা পেয়ে যাচ্ছি। Your answers will maintain a perfect serial. So তারপর সিরিয়ালটা ফলো করে করে আমরা অ্যান্সারটা বের করছি। অ্যান্সারটা বের করার পর অ্যানালাইজ করব যে অন্য কোনো অপশনের সাথে কন্ট্রাডিকশন বা অন্য কোনো অপশনের সাথে সিমিলারিটি আছে নাকি। সাধারণত থাকে না। সিমিলারিটি মনে হলেও থাকলেও there is a fundamental difference, যেটা প্যাসেজ পড়লেই ইজিলি বের হওয়া যায়। সো বেস্ট অপশনটা আমরা জাস্ট মার্ক করে দিচ্ছি, and that is how we answer. So that's it. কারো কোনো questions? One B, sure, 1B টা explain করি। Number 1 এ বলেছিল tea used to be considered to be beneficial in all situation. সো চাকে একসময় ধরা হতো, চাকে মানুষ একসময় মনে করতো সব সিচুয়েশনে যে বেনিফিশিয়াল। যদি আমি অপশন নাম্বার 1 দেখি, কোয়েশ্চেনস এনিওয়ান? আচ্ছা, যদি আমি অপশন নাম্বার 1 দেখি, কি বলছে? চা একসময় কনসিডার করা হতো, ইট হ্যাজ হ্যাড এ রেপুটেশন, এর একসময় রেপুটেশন ছিল ফর বিং বোথ সেফ, ঠিক আছে, এন্ড অলমোস্ট অলওয়েজ বেনিফিশিয়াল। মানে চাকে ধরা হতো এটা সব, এটা যে বেনিফিশিয়াল। এখন চা যে বেনিফিশিয়াল
অল দ্য টাইম, ইন অল সিচুয়েশনস এটা কিন্তু বলা নাই। এখানে কিন্তু যে অলমোস্ট মানে কি, অলমোস্ট মানে প্রায় সবসময় বেনিফিশিয়াল। সো অলওয়েজ বেনিফিশিয়াল থাকলে আমরা অল সিচুয়েশনস এর সাথে অ্যান্সারটা দিতে পারতাম। এখানে সিন্স অলমোস্ট বলেছি, অলমোস্ট ওয়ার্ডের জন্য আমি বি দিতে পারছি না। দ্যাট মিনস আই এম লেফট উইথ সি এন্ড ডি। সো দেখা যাচ্ছে এরপরে কি আসছে, ইট ওয়াজ এ ড্রিঙ্ক ফেভার্ড বাই টেম্পারেন্স অর্গানাইজেশনস হু স ফার মোর টু ফিয়ার ইন অ্যালকোহলিক বেভারেজেস। সো এটা একটা ড্রিঙ্ক ছিল যেটা, ওকে, অলরাইট, পারফেক্ট। এনি মোর কোয়েশ্চেন্স? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে লেটস মুভ অন টু আনাদার প্যাসেজ। আরেকটা প্যাসেজটা করে আমরা মাগরিবের জন্য একটা শর্ট ব্রেক নেই। আচ্ছা, বেসিক্যালি আপনাদের কয়েকটা বই দেওয়া হয়েছে। ক্লাসের কন্টেন্ট কিন্তু লেকচার শিটস থেকে, যে লেকচার শিটের পিডিএফ গুলো আমি আপলোড করেছি সেখান থেকেই। যেই বইগুলো দেওয়া হয়েছে দেয়ার ফর ইউর রেফারেন্স। আপনাকে বলি, ওভারঅল রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং 4টা বই দেওয়া হয়েছে আপনাদের। সো when we do the writing and speaking classes, speaking and writing বই কিভাবে ইউজ করবেন তখন আমি ডিসকাস করব। দে আর ভেরি ইউজফুল বুকস। এটা ছাড়া আপনাদের দেখবেন যে listening বইটা দেওয়া হয়েছে। The listening and the reading books are just a compilation of practice questions. So আমরা যেভাবে ক্লাসের মধ্যে প্র্যাকটিস করছি সেভাবে কিন্তু রিডিং বইতে কয়েকটা টেস্টের কম্পিলেশন দেওয়া আছে। বাট রিমেম্বার দে আর ভেরি ডিফিকাল্ট কিন্তু দেন ইওর নর্মাল এক্সাম। সো বাসায় জাস্ট যখন প্র্যাকটিস করছেন তখন সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন। ওটা ছাড়া আফটার উই ফিনিশ দ্য ক্লাস আমি আরো কয়েকটা বই সাজেস্ট করবো আপনাদেরকে। মেক শিওর ইউ গেট দোজ বুকস এজ ওয়েল। সো ওগুলা বই থেকে আপনাদের মেইন প্র্যাকটিসটা হবে। এন্ড এটা ছাড়া আরো দুইটা বই দিয়েছে। একটা হচ্ছে দ্য কমপ্লিট গাইড টু আইএলস, ন্যাশনাল জিওগ্রাফিকের বুক। দ্যাটস এ প্রিটি গুড বুক। অ্যান্ড ওটা কিভাবে ইউজ করতে হবে সেগুলো আমরা সব নেক্সট ক্লাসে ডিসকাস করবো। অ্যান্ড বিসাইডস দ্যাট আরেকটা বই আছে, আইএলস এক্সাম এসেনশিয়ালস পেয়েছেন, রেড কালারের বই একটা। সেই বইটা একদম কোর্সের পরে আপনারা ইউজ করবেন, বিকজ দ্যাটস এ ভেরি ডিফিকাল্ট বুক। সেখানে জাস্ট ক্লাসে যা ডিসকাস করেছি সেগুলাই কনসেপ্ট গুলো আছে ইন টেস্ট ফরম্যাট। বাট ওর থেকে ভালো বই হচ্ছে কেমব্রিজ আইএলস, বিকজ আইএলস এক্সাম এত ডিফিকাল্ট হয় না এক্সাম এসেনশিয়ালস এর মতো। এক্সাম এসেনশিয়ালস এ দেখবেন যে কেমব্রিজের বইয়ের স্ট্যান্ডার্ড থেকে অ্যাটলিস্ট 2 গুণ ডিফিকাল্ট বইটা। And আসলে কেমব্রিজে যা এক্সামটা পাচ্ছেন বা কেমব্রিজ আইএলস এর যা লেটস সে কোশ্চেনস পাচ্ছেন, এক্সামের ডিফিকাল্টি কিন্তু সেরকমই। ইটস নট মোর ডিফিকাল্ট দ্যান দ্যাট। এটা একটু খেয়াল রাখতে হবে। অলরাইট, সো ফার তাহলে আমরা কয়েকটা এমসিকিউ কোশ্চেনস দেখলাম, মাল্টিপল চয়েস কোশ্চেন দেখলাম। মাল্টিপল চয়েস কোশ্চেন ছাড়া আমরা আমাদের সিলেবাসে আরো কয়েকটা কোশ্চেন আছে যেটাকে বলা হয় শর্ট অ্যান্সার কোশ্চেন। খেয়াল করেন, যখনই প্যাসেজে আপনাকে ম্যাচ করতে বলবে কিছু, তখনই কিন্তু সিরিয়াল মেইনটেইন করবে না কোশ্চেনটা। whenever the question starts with a match, এটা ছাড়া কিন্তু সব ধরনের কোশ্চেন একটা পারফেক্ট সিরিয়াল মেইনটেইন করবে। all of your questions will maintain and follow a perfect serial, কিন্তু এটা যাতে খেয়াল থাকে আপনাদের। তো খেয়াল করেন, শর্ট কোয়েশ্চেনের কাজ হচ্ছে এখানে আপনার অ্যারাউন্ড 8টার মতো কোয়েশ্চেন্স দেওয়া থাকবে। কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড নিয়ে নিয়ে আপনাকে এখানে ম্যাচ করতে হবে আর কি। লোকেশনটা ম্যাচ করার পর দেখবেন যে বেস্ট অ্যান্সার কি হচ্ছে সেটাই আপনি বসায় দিবেন। এখন ইনস্ট্রাকশন সবসময় খেয়াল করবেন কি লেখা। অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো, চুজ নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। দ্যাট মিনস অ্যান্সার করার সময় আমি ম্যাক্সিমাম 3টা ওয়ার্ড দিয়ে অ্যান্সার করতে পারবো। একটা ওয়ার্ড দিয়েও অ্যান্সার ইউজ করতে পারি, 2টা ওয়ার্ডও পারি, ম্যাক্সিমাম 3টা ওয়ার্ড ইউজ করতে পারবো। এন্ড ওয়ার্ডের সাথে আমি কিন্তু নাম্বার মিলায়েও অ্যান্সার করতে পারবো। এই এন্ড অর নাম্বার দেখে অনেকেই কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, নো ওয়ারিজ, নো প্রবলেম। ক্লাসের শেষে আমি রেকর্ডিংটা দিয়ে দিব। রেকর্ডিংটা আপনারা 24 আওয়ার্স এর মধ্যেই পেয়ে যাবেন, and the recordings will be up for 2 weeks. So don't worry, you will get the recording after we finish the class. By tonight, hopefully, by tonight or tomorrow. আচ্ছা, তো যা বললাম এখানে যে চুজ নো মোর দ্যান থ্রি ওয়ার্ডস বলা আছে, ম্যাক্সিমাম 3টা ওয়ার্ড ইউজ করা যাবে। ওয়ার্ডের সাথে আপনি কিন্তু নাম্বারও মিক্স করে ইউজ করতে পারবেন আর কি। দ্যাটস হোয়াট দে মিন বাই অ্যান্ড অর আ নাম্বার। কয়েকটা কোয়েশ্চেন দেখবেন জাস্ট নাম্বারই অ্যান্সারটা হচ্ছে। আরেকটা মজার বিষয় দেখেন, এখানে যে বলেছে ফ্রম দ্য প্যাসেজ, বাই দিস এটার মানে হচ্ছে কি, প্যাসেজ থেকে আপনার অ্যান্সারটা ডিরেক্টলি আসছে। সো when you answer, অ্যান্সারটা ডাইরেক্টলি আপনাকে প্যাসেজ থেকেই করতে হবে। অ্যান্সার আমি মডিফাই করতে পারবো না, অ্যান্সার আমি কিন্তু কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। সো এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে, কোয়েশ্চেনে কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 1 এ, what term describes the situation in which a single landmass exists on earth? কোন শব্দ একটা সিচুয়েশনকে ডিসক্রাইব করছে যখন পৃথিবীতে একটা সিঙ্গেল ল্যান্ডমাস এক্সিস্ট করে। আমার স্ট্র্যাটেজি কিন্তু একই। কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেনের কিওয়ার্ডস নিব, লোকেশনটা ম্যাচ করব। এমসিকিউ এর সময় আমি জাস্ট অপশনগুলো পড়ে বেস্ট পসিবল অপশনটা চুজ করেছিলাম।
শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখবো যে কোন অ্যান্সারটা কোন ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ বেস্ট যাচ্ছে এটার সাথে। তো একটা শব্দ জানতে চাচ্ছে যেটা একটা সিচুয়েশনকে ডিসক্রাইব করছে, একটা সিচুয়েশনকে এক্সপ্লেইন করছে। কি সিচুয়েশন? এমন একটা সিচুয়েশন যেখানে পৃথিবীতে একটা সিঙ্গল ল্যান্ড মাস আছে। সিঙ্গল ল্যান্ড মাস মানে কি? লেটস সে देयर इज only one piece of land on earth. জাস্ট যেরকম আমাদের অনেকগুলো কন্টিনেন্ট আছে, অনেকগুলো আইল্যান্ড আছে, জাস্ট পৃথিবীতে শুধুমাত্র একটা পিস অফ ল্যান্ড আছে, আর কোনো ল্যান্ড নাই, মানে সব ল্যান্ড কানেক্টেড হয়ে গেছে আর কি, সেটাই মিন করছে। এখন একটা কাজ করতে পারেন, আমি বলেছি নর্মালি যখনই কোয়েশ্চেন অ্যান্সার করবেন, কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড নিয়ে জাস্ট খুব তাড়াতাড়ি কিওয়ার্ড গুলো খুঁজবেন, অ্যান্সার পেয়ে যাবেন কিন্তু। এখন ইফ ইউর আ ফাস্ট রিডার, যদি মনে করেন আপনার রিডিং স্পিড মোটামুটি ভালো, একটা কাজ করতে পারেন কি, ফার্স্ট প্যারাগ্রাফটা একটু ভালো করে পড়তে পারেন, এন্ড দেন তারপর যদি অ্যান্সারটা না পান, স্ক্যানিং টেকনিক্স গুলো ইউজ করেন। এগুলা যে বললাম না, কিওয়ার্ড বের করে আমি যে লোকেশন বের করছি, এগুলাকে আমরা একটা ওয়ার্ডে ডিসক্রাইব করতে পারি অ্যাজ স্ক্যানিং টেকনিক্স। সো এখানে কোয়েশ্চেন নাম্বার 1 এ বলেছে, what term describes the situation in which a single land mass exists on earth? কোন শব্দ সিচুয়েশনটাকে ডিসক্রাইব করছে যখন পৃথিবীতে একটা সিঙ্গেল ল্যান্ড মাস থাকে? যদি আপনি লাইন বাই লাইন ফলো করে যান, কিওয়ার্ডস কি হতে পারে? টার্ম, সিচুয়েশন, সিঙ্গেল ল্যান্ড মাস, আর্থ। সো জাস্ট লাইন বাই লাইন যদি আপনি প্যাসেজটা ব্রাউজ করে যান, দেখবেন যে ইভেনচুয়ালি আপনি সিঙ্গেল ল্যান্ড মাস ওয়ার্ডটা পেয়ে যাচ্ছেন। তো সিঙ্গেল ল্যান্ড মাস ওয়ার্ডটা পাওয়ার পরেই এই লাইনটা যদি আপনি ভালো করে পড়েন, তাহলে কিন্তু আপনি অ্যান্সারটা বের করে ফেলতে পারবেন। বাট তারপরও হয় কি মাঝে মাঝে সাম প্যাসেজেস আর লিটল কমপ্লিকেটেড। যদি আপনি প্রথমের প্যাসেজের প্রথম পার্টটা না পড়ে থাকেন, তখন দেখবেন যে দ্য প্যাসেজ মাইট সিম কনফিউজিং টু ইউ। এখন এগেন, যদি আপনার রিডিং লেভেলটা ভালো থাকে তাহলে এটা করেন, তাহলে দেখবেন প্যাসেজের এই পার্টটা পড়তে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যাবে আপনার। বাট আমি যেভাবে আপনাদেরকে প্রিপেয়ার করবো, আমি যেভাবে আপনাদেরকে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব, ইফ ইউ জাস্ট ফলো দ্যাট, তাহলে কিন্তু সমস্যা হবে না। সো ধরেন আই এম স্টার্টিং দ্য প্যাসেজ, আমি জাস্ট খুব তাড়াতাড়ি ফার্স্ট প্যারাগ্রাফ কি পড়ছে বোঝার চেষ্টা করলাম। রিসার্চার সাবজেক্ট ওয়ার্কিং অফ দ্য কোস্ট অফ পর্তুগাল হ্যাভ ডিসকভার্ড ওয়ার্ব। রিসার্চাররা যারা পর্তুগালের সমুদ্র সৈকতের সামনে কাজ করছে, ডিসকভার করেছে একটা সাবডাকশন জোন। রিমেম্বার সাইন্টিফিক টার্মের মিনিং জানতে হবে না। সাবডাকশন জোন হচ্ছে যখন পৃথিবীর প্লেট গুলা, টেকটনিক প্লেট গুলা ক্র্যাশ করছে। কিন্তু আমরা যে পৃথিবীতে দাঁড়ায় আছি, দিস আর দ্য টেকটনিক প্লেটস, কিন্তু মানে পৃথিবীর ল্যান্ডের এরিয়া গুলা that make up the Earth's crust crash into one another, slides or subducts below the other. তো এটাই বলছে যে পৃথিবীর টেকটনিক প্লেট গুলো, যেটা পৃথিবীর সারফেসটা বানিয়েছে, নিজেদের সাথে বাড়ি খাচ্ছে বা স্লাইড করে যাচ্ছে বা নিচে চলে যাচ্ছে আর কি। এটা পড়ার পর জাস্ট প্যাসেজের আপনার একটা জেনারেল আইডিয়া হলো, and তারপর আমরা যে সিরিয়াল ফলো করে অ্যান্সার্স বের করতে পারি। যদি মনে করেন আপনি একটা ফাস্ট রিডার না, আপনার অনেক সময় লাগবে, জাস্ট কিওয়ার্ড বের করে করে ট্রাই টু ফাইন্ড দি অ্যান্সার্স। সো দেখেন, what term describes the situation in which a single landmass exists on earth? এখানে আমি কিন্তু সিঙ্গেল ল্যান্ডমাসটা পেয়ে গেলাম। This new subduction zone could signal the start of an extended cycle that fuses continents together into a single landmass. ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে গেলাম। এখন এই সিঙ্গেল ল্যান্ডমাস জিনিসটা কি? সিঙ্গল ল্যান্ডমাসের একটা নাম দেওয়া হয়েছে সুপার কন্টিনেন্ট, এন্ড দেন ফোর্সেস দেম অ্যাপার্ট এগেন। যদি আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে হয়, দেখেন কি বলেছে, সাবডাকশন জোন কুড সিগন্যাল দ্য স্টার্ট অফ আ সাইকেল। এই সাবডাকশন জোনটা একটা চক্রর সিগন্যাল দিতে পারে, যেই চক্রটা, দেখেন দ্যাটের পর নতুন সেন্টেন্সের ফ্র্যাগমেন্ট আসছে, কন্টিনেন্টদেরকে ফিউজ করছে। ফিউজ মানে কি? কন্টিনেন্ট গুলোকে একত্র করে দিচ্ছে ইনটু আ সিঙ্গেল ল্যান্ড মাস। এই সিঙ্গেল ল্যান্ড মাসের আরেকটা নামটা কি সেটাই জানতে চাচ্ছে। খেয়াল করেন, what term describes the situation in which a single landmass exists on earth? সো কোন শব্দ একটা সিচুয়েশন ডিসক্রাইব করছে যখন পৃথিবীতে একটা সিঙ্গেল ল্যান্ডমাস থাকে? এই সিঙ্গেল ল্যান্ডমাসের আরেকটা নাম কি দিয়েছে? অর সুপার কন্টিনেন্ট। সো এই সিঙ্গেল ল্যান্ডমাসের বিনিময়ে তারা সুপার কন্টিনেন্ট শব্দটা ইউজ করেছে আর কি। তো বলতে পারি আমার অ্যান্সারটা এখানে হয়ে যাচ্ছে সুপার কন্টিনেন্ট। সো ইউ ক্যান স্টার্ট লাইক দিস বেসিক্যালি। সিমিলারলি কোয়েশ্চেন নাম্বার 2 তে বলেছে, হাউ লং হ্যাজ ইট বিন, কয়দিন হয়েছে, since the last single landmass existed? So last single landmass যখন এক্সিস্ট করেছিল, যখন এক্সিস্টেন্সে ছিল, সেটা থেকে কতদিন হয়েছে? তো দেখেন এখানে যে সুপার কন্টিনেন্টের অ্যান্সারটা পেলাম এই লাইনে, এখান থেকে কিন্তু আমি সিরিয়ালি খুঁজে দেখব লাস্ট সিঙ্গেল ল্যান্ডমাস কবে হয়েছে। দেখি আবার লাস্ট সিঙ্গেল ল্যান্ডমাস কখন আসছে। আবার সিঙ্গেল ল্যান্ডমাস পেলাম, বললো কি দ্য মোস্ট রিসেন্ট এভিডেন্স।
coming from the splitting up of the single landmass called Pangea about 200 million years ago. So কি বলেছে ইনফরমেশনটা লোকেশনটা পাওয়ার পর সিঙ্গেল ল্যান্ডমাস আরেকবার পেলাম মোস্ট রিসেন্ট মানে কি সবচেয়ে লেটেস্ট যেটা হয়েছে মানে লাস্ট The process has occurred at least 3 times during the Earth's 4 billion year history. পৃথিবীর 4 বিলিয়ন ইয়ারের ইতিহাসে এই জিনিসটা at least 4 বার হয়েছে আর কি সেটাই বলছে with the most recent evidence coming from the splitting up of the single landmass called Pangea. So সবচেয়ে রিসেন্টলি যে ল্যান্ডমাসটা স্প্লিট আপ হয়েছে এটার নাম ছিল কি প্যানজিয়া সো হাউ লং হ্যাজ ইট বিন সিন্স দ্য লাস্ট সিঙ্গল ল্যান্ডমাস এক্সিস্টেড সবচেয়ে আগের ল্যান্ডমাসটা যখন ছিল এটা ছিল কত 200 মিলিয়ন ইয়ার্স আগোতে তো এখন দেখেন 200 মিলিয়ন এক নাম্বার 200 লিখলাম 200 এর সাথে আমি যে মিলিয়ন লিখলাম ওয়ার্ড 200 মিলিয়ন হবে না পুরো ইট হ্যাজ টু মেক ফুল সেন্স সো 200 মিলিয়ন ইয়ার্স দিলে ইট মেক্স ফুল সেন্স ওয়ান নাম্বার টু ওয়ার্ডস ঠিক আছে 200 মিলিয়ন ইয়ার্স আগো লিখলেও ইট মেক্স কমপ্লিট সেন্স কিন্তু এভাবে করে আমি অ্যান্সারটা করলাম আর কি questions anyone আচ্ছা সো আই গেস কারো কোনো কোয়েশ্চেন্স নাই এখানে এরপরে নেক্সট কোয়েশ্চেনটা দেখেন হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য এরিয়া ভার্বটা খেয়াল করেন affected so ভার্বটা খেয়াল করেন এখানে affected by the new subduction zone so new subduction zone এর মাধ্যমে যে এরিয়াটা এফেক্টেড হয়েছে এরিয়ার উপর যে একটা এফেক্ট পড়েছে সেই এরিয়ার সাইজটা কি সেটাই জানতে যাচ্ছে so এখন দেখেন if you just follow the serial new subduction zone area size affected খেয়াল করেন নিউ সাবডাকশন জোনের জায়গায় কি রিসেন্টলি ডিসকভার্ড সাবডাকশন জোন লিখেছে পেয়ে গেলাম এরিয়ার সাইজ করছে সো দেখি ইনফরমেশন যে পেলাম এখন ভালো করে পড়তে হবে আমাকে দ্য রিসেন্টলি ডিসকভার্ড সাবডাকশন জোন ইজ লোকেটেড ইন দ্য আটলান্টিক ওশান অ্যাবাউট 200 কিলোমিটার্স অফ দ্য সাউথ ওয়েস্ট কোস্ট অফ পর্তুগাল অনেকে 200 কিলোমিটার দিয়ে সেটা অ্যান্সারে দিয়ে দেয় হয় কি যখনই আমরা কিওয়ার্ড গুলো দেখি ব্রেন বলে দেয় দ্যাটস দ্য অ্যান্সার ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এই সাবডাকশন জোন থেকে যে এরিয়ার সাবডাকশন জোনের এরিয়ার সাইজটা জানতে যাচ্ছে আর কি So আমরা জানি the recently discovered subduction zone is located in the Atlantic Ocean about 200 kilometers off the southwest coast of Portugal মানে কি পর্তুগালের সাউথ ওয়েস্ট কোস্ট থেকে 200 কিলোমিটার দূরে এই সাবডাকশন জোনটা ছিল ইট মানে কি খেয়াল করেন নাউনের পর প্রনাউন আসছে ইট ইজ মেড আপ অফ 6 ডিস্টিংক্ট সেগমেন্টস এটা 6টা আলাদা সেগমেন্টস দিয়ে বানানো 6টা আলাদা ভাগ দিয়ে বানানো that together span a distance এটা একসাথে ডিসটেন্স কভার করছে of 300 কিলোমিটার এখন স্প্যান আর ডিসটেন্স মানে কভার আর ডিসটেন্স মানে বলছি এই সাবডাকশন জোনের এরিয়াটা 6 ভাগে ভাগ করা আছে যেটা 300 কিলোমিটার একটা ডিসটেন্স কভার করে তো দেখেন এখানে 300 কিলোমিটারস should be the answer এরিয়া সাইজ জানতে চেয়েছে এরিয়া সাইজটা কি তাহলে and the answer is 300 kilometers so খেয়াল করেছেন আমার কোয়েশ্চেন সলভিং এর স্টাইল কিন্তু পুরোপুরি একই এখন the only barriers to my understanding is my vocabulary আমি সেন্টেন্সের গ্রামার স্ট্রাকচারটা বুঝতে পেরেছি কিনা এন্ড ওভারঅল আপনার আমার ফ্লুয়েন্সিটা কিরকম সো মেইনলি কিন্তু কোয়েশ্চেন থেকে জাস্ট কিওয়ার্ডস নিয়ে আমি অ্যান্সার গুলো বের করছি এন্ড as I go through the passage আমি কিন্তু অ্যান্সার গুলো শর্ট করে বের করে ফেলতে পারছি these passages will maintain a perfect serial কিন্তু এখন বিফোর উই কন্টিনিউ লেটস টেক another short break for maghrib it's just that আমাদের টাইমিংটা 4টা থেকে 6টা টাইমিংটা it's very bothersome আর কি সো বেসিক্যালি এখন 5:30 বাজে সো আই গেস 5:40 এর দিকে আমরা 5:40 পর্যন্ত একটা let's take a very quick break and then 5:40 থেকে 6:10 আমরা একটানা we will be solving all of these
Alright guys, so I'm back. এখন যদি আপনারা চান নেক্সট ক্লাস থেকে what I can do is যদি মনে করেন নামাজের ব্রেকের জন্য ক্লাসটা যদি মনে করেন ক্লাসটা একটু হ্যাম্পার্ড ধরেন ক্লাসের ইয়াটা বলতে পারেন যে ফ্লোটা যদি নষ্ট হয়ে যাচ্ছে if you want যদি সবাই if everyone's okay with it আমি ক্লাসটা একটু আগে শুরু করতে পারি at like 3:45 তাহলে দেখা যাচ্ছে 3:45 এ যদি শুরু করি আমাদের 4:45 থেকে ধরেন 4:50 ধরলাম 4:50 পর্যন্ত আমাদের around 1 hour 5 minutes হয়ে গেল which is the first 50% of the class তখনই আসরের একটা ব্রেক দিলাম for let's say 4:50 থেকে 5টা পর্যন্ত তারপর 5টা থেকে 5:30 আমাদের প্রবলেম সলভিং ডিসকাশন যা করার করলাম and এগুলোর পর 5:30 থেকে 5:40 একটা মাগরিবের ব্রেক for 10 minutes and then we can like finish up by 6 I guess. Do you think that's better? Because দেখা যাচ্ছে যে এখন তো আসরের ওয়াক্তি হয়ে যায় I think around 4টার সময় আজান হয় 4:15 আজান হয় তারপর 5:15 তে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়. So if you guys are okay with that তাহলে I can make that arrangement. যদি কারো কোনো সমস্যা না থাকে আর কি. I have class till 4 p.m. আচ্ছা তাহলে তো করা যাবে না মানে ক্লাসটা শেষ একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাস জয়েন করেন আচ্ছা বুঝতে ভাইয়া পেরেছি জি অ্যাকচুয়ালি আসরের টাইম তো 3:35 হয়ে যায় সো আসরটা তো আচ্ছা আমরা চাইলে ক্লাসের আগে করতে পারি যদি না কেউ জামাতে করতে চায় আই গেস আমাদের ক্লাস টাইমিং এর মধ্যে I don't think জামাতে পসিবল হবে বাট এটা ছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে let's say অনেকেই আবার আজানের আগে কিন্তু নামাজটা পড়েন না আমি এখানে দেখা যায় আজান ইভেন দো ওয়াক্ত আগে হয়ে যায় আজান কিন্তু যায় 4টার সময় আর কি সো এটাই আচ্ছা the thing is even if one student has a problem I can't accommodate so one of our students has a class until 4 p.m. so I don't think করা যাবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই um, আচ্ছা এটা ছাড়া another person Moin bhai said in this section will we be able to find the answers by following the question keywords definitely basically হচ্ছে কি আমরা question keyword দিয়ে লোকেশন বের করছি অ্যানসারের এখন অ্যানসারটা যে আমরা বের করছি অ্যানসার বের করা কিন্তু আমার ফ্লুয়েন্সির উপর ডিপেন্ড করছে আপনি যে আমি যে প্যাসেজটা বুঝতে পেরেছি সেটার উপর ডিপেন্ড করছে অ্যাজ আ কুইক এক্সাম্পল এখানে দেখি কোশ্চেন নাম্বার 1 এ বলেছে যে what term describes the situation in which a single landmass exists on earth কোন কোন শব্দ এই সিচুয়েশনটাকে ডিসক্রাইব করছে যখন পৃথিবীতে একটা সিঙ্গেল ল্যান্ড মাস একটা ওয়ান পিস অফ ল্যান্ড এক্সিস্ট করেছে কিওয়ার্ড ছিল সিঙ্গেল ল্যান্ড মাস টার্ম সিচুয়েশন আর্থ সো আমরা দেখলাম সিঙ্গেল ল্যান্ড মাস ওয়ার্ডটা পাওয়ার পরই the subduction zone could signal the start of an extended cycle that fuses continents together continent কে একসাথে ফিউজ করে ফেলছে কন্টিনেন্ট গুলোকে একসাথে লাগাই দিচ্ছে into a single landmass এই সিঙ্গেল ল্যান্ডমাসের নামটা কি সুপার কন্টিনেন্ট সো এই সিঙ্গেল ল্যান্ডমাস যখন আসছে এটা কোন শব্দ দিয়ে আমি বোঝাতে পারছি বা ডিসক্রাইব করতে পারছি সেটাই বলেছে দেখলাম সিঙ্গেল ল্যান্ডমাসের বিনিময়ে পেলাম সুপার কন্টিনেন্ট অ্যান্সারটা পেয়ে গেলাম দ্যাট মিন্স নেক্সট অ্যান্সার গুলো যে সামনে যাচ্ছে নেক্সট how long has it been since the last single landmass existed কয়দিন হয়েছে সিন্স লাস্ট সবচেয়ে আগের সিঙ্গেল ল্যান্ডমাস এক্সিস্ট করেছে পৃথিবীতে তো যদি আমরা লাইন বাই লাইন ফলো করে যাই দেখবেন যে with the most recent evidence coming from the splitting up of the single landmass 200 million years ago 200 million years মানে কি প্রায় সো বেসিক্যালি লাস্ট এই অ্যান্সারটা পেয়ে গেলাম যে সবচেয়ে রিসেন্ট ল্যান্ডমাসটা সবচেয়ে আগের ল্যান্ডমাসটা 200 মিলিয়ন ইয়ার্স আগোতে ছিল 200 মিলিয়ন ইয়ার্স আগো দিয়ে আমার তিনটা ওয়ার্ড একটা নাম্বার হয়ে যাচ্ছে সো কোনো সমস্যা নাই 200 মিলিয়ন ইয়ার্স দিলেও হবে বাট জাস্ট 200 মিলিয়ন দিলে কিন্তু ইনফরমেশনটা বেগ হয়ে যাচ্ছে ইনফরমেশন উইল বি আনক্লিয়ার সো এমন ভাবে আমাকে অ্যান্সার করতে হবে সো দ্যাট মাই অ্যান্সার ইজ কমপ্লিটলি ক্লিয়ার ইট মেক্স কমপ্লিট সেন্স রিমেম্বার ফুল সেন্টেন্স জীবনে অ্যান্সার কখনো অ্যান্সার করতে হবে না বিকজ আপনার ওয়ার্ড লিমিটেশনটা দেওয়াই থাকে তারপর দেখলাম what is the size of the area affected by the subduction zone so line by line দেখলাম subduction zone পেলাম আমরা জানি এটা এখন এখানে একটা রিডিং টেস্টে হচ্ছে কিন্তু এখানে একটা নাম্বার পেলেন এখানে একটা নাম্বার পেলেন অনেকে করে নাম্বার দেখি নাম্বারটা বসায় দেয় বাট ইউ হ্যাভ টু রিড দ্য সেন্টেন্স লোকেশনটা পেয়ে বললাম যে সাবডাকশন জোন লোকেটেড আটলান্টিক ওশনে পর্তুগালের কোস্ট থেকে পর্তুগালের সমুদ্র সৈকত থেকে 200 কিলোমিটার দূরে সাইজ কিন্তু এখনো বলে নাই ইট মানে প্রোনাউন সো এখানে সাইজটা বলেছে এটা এখানে যে 6টা সেগমেন্ট আছে 6টা ভাগ আছে যেটার ডিসটেন্সটা হচ্ছে টোটালি 300 কিলোমিটারস সো টোটাল সাইজ 300 কিলোমিটারস এখন আইএলস এ আমেরিকান ইংলিশ লেখেন ব্রিটিশ ইংলিশ লেখেন কোনো সমস্যা নাই আমার কম্পিউটারটা আমেরিকান ইংলিশে দেওয়া এই জন্য কিলোমিটারস এখানে ভুল দিচ্ছে ইয়ার দিলে কারেক্ট দিবে এক্সামে অ্যান্সার করার সময় ডাজন্ট ম্যাটার রাইটিং এ আপনি ব্রিটিশ ইংলিশ লেখেন বা আমেরিকান ইংলিশ ফলো করেন ডাজন্ট রিয়েলি ম্যাটার রিডিং এ যখন আপনি অ্যান্সার গুলো কপি করছেন প্যাসেজে যেভাবে আছে সেভাবে কপি করেন ওকে
প্যাসেজে মিটার যেভাবে লিখেছে, রাইট ইট লাইক দিস। এখন দেখেন নেক্সট কিওয়ার্ড বলেছে হোয়াট হ্যাপেন্ড, সামথিং হ্যাপেন্ড, একটা সিচুয়েশন হয়েছে। এরপরে সায়েন্টিস্টরা চিন্তা করলো দ্যাট আ নিউ সাবডাকশন জোন এক্সিস্টেড। তো একটা জিনিস হয়েছে, এরপরে সায়েন্টিস্টরা চিন্তা করেছে যে নতুন একটা সাবডাকশন জোন এক্সিস্ট করেছে, নতুন একটা সাবডাকশন জোন যে হয়েছে। সো হোয়াট হ্যাপেন্ড, যেটার মাধ্যমে সায়েন্টিস্ট এটা চিন্তা করলো, সেটাই কোয়েশ্চেনটা জানতে চাচ্ছে আর কি। সো যদি আমি প্যাসেজটা ব্রাউজ করি, keyword key scientist, new subduction zone, something happened. So if I just browse the passage, দেখি chat box এর কি অবস্থা। Like I said, million one word, year one word, ago one word. You have 3 words. 200 is not a word. 200 to number. বুঝা গেছে? 200 to number এখানে। So there's that. All right. So যা বলছিলাম, কোয়েশ্চেনে বলেছে কি something happened. So what happened to make scientists think that the new subduction zone existed? একটা জিনিস হয়েছে, এরপরে সায়েন্টিস্টরা চিন্তা করেছে যে নতুন একটা সাবডাকশন জোন এক্সিস্ট করেছে আর কি। So দেখেন something happened, সায়েন্টিস্ট খুঁজে বের করি, এরপরে আসছে সায়েন্টিস্ট। Scientists have long suspected. সাসপেক্ট করা মানে কি? সন্দেহ করেছে। লং সাসপেক্ট মানে সায়েন্টিস্টরা অনেকদিন ধরে সন্দেহ করছে that a new subduction zone was forming near the western margin of the Eurasian plate of the coast of Portugal. Um, লেখার সময় করতে পারবেন রাইটিং এ, রিডিং এ প্যাসেজে যেভাবে আছে সেভাবে কপি পেস্ট করতে হবে। ফ্রম দ্য প্যাসেজ মানে হচ্ছে প্যাসেজে যেভাবেই দেওয়া আছে হুবাহু আপনাকে কপি পেস্ট করতে হবে। ইউ ক্যানট মেক এনি চেঞ্জেস হোয়াটসোএভার। আচ্ছা, সো যা বললাম, scientists have suspected that a new subduction zone was forming near the western margin of the Eurasian plate of the coast of Portugal. সো সায়েন্টিস্টরা সাসপেক্ট করেছে যে একটা সাবডাকশন জোন হচ্ছে। কি হয়েছে যেটার জন্য সায়েন্টিস্টরা এটা চিন্তা করেছে বা যেটা যেটা সায়েন্টিস্টরা সাসপেক্ট করেছে সেটাই বলতে যাচ্ছে। Part of the reason is that the region has been the site of significant earthquakes. So এর কারণের একটা অংশ হচ্ছে এই জায়গায় অনেকগুলো আর্থকোয়েক হয়েছে। সো কি হয়েছে যেটার জন্য সায়েন্টিস্টরা সাসপেক্ট করেছে সাবডাকশন জোন এক্সিস্ট করেছে? সায়েন্টিস্টরা সাসপেক্ট করেছে বা বিশ্বাস করেছে সাবডাকশন জোন হচ্ছে কেন? এখানে অনেক আর্থকোয়েকস হয়েছে এই জন্য। সো রিজনটা কি? আর্থকোয়েকস। এখন আপনি আর্থকোয়েকস অ্যান্সার করতে পারেন, চাইলে সিগনিফিকেন্ট আর্থকোয়েকসও দিতে পারেন, ইওর কল। সো হ্যাঁ, আর্থকোয়েক ইজ দ্য মেইন অ্যান্সার এখানে। এখন দেখেন প্যাসেজে কি আর্থকোয়েক আসছে না কোয়েকস আসছে? দেখেন প্লুরাল ফর্মে কোয়েকস আসছে। সো আপনাকে কিন্তু এখানে কোয়েকসই লিখতে হবে। সো আর্থকোয়েকস লিখলেই অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এখন জাস্ট টু বি অন দ্য সেফ সাইড আমি আপনাদেরকে বলবো যখনই নাউনের সাথে অ্যাডজেক্টিভ দিবে ইনক্লুড দ্য অ্যাডজেক্টিভ এজ ওয়েল। এখানে আর্থকোয়েকস দিলেও মার্ক পাচ্ছেন, সিগনিফিকেন্ট আর্থকোয়েকস দিলেও মার্ক পাচ্ছেন, বাট কয়েকটা কোয়েশ্চেনে দেখা যায় অ্যাডজেক্টিভ ছাড়া মার্কটা কিন্তু আসবে না। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। যেরকম এখানে সমস্যা নেই, সিগনিফিকেন্ট আর্থকোয়েকস দেন, জাস্ট আর্থকোয়েকস দেন, ইট ডাজন্ট রিয়েলি মেক এ ডিফারেন্স, ইউ উইল বি গেটিং দ্য মার্ক কিন্তু। বাট কয়েকটা কোয়েশ্চেন আসবে যেখানে অ্যাডজেক্টিভ ছাড়া দ্য কোয়েশ্চেন ডাজন্ট মেক সেন্স। ফর এক্সাম্পল নাম্বার 5 দেখি, what name is used for the type of image Duarte, ওয়ার্ডটা খেয়াল করেন, produced of the region's seabed. So আমরা কোশ্চেন পড়ে বুঝতে পারলাম দিস গাই ডুয়ার্টে সে এক ধরনের ইমেজ প্রডিউস করেছে এই জায়গাটার সিবেডের। সিবেড মানে হচ্ছে সমুদ্রের ফ্লোরটা, সমুদ্রের সবচেয়ে বটম এরিয়াটা। সো এই ইমেজের নামটা কি সেটাই জানতে চাচ্ছে। সো আমরা জানি কিওয়ার্ডস কি হতে পারে এখানে, ডুয়ার্টে প্রডিউসড রিজন সিবেড, ইমেজের নামটা কি? একটা ছবি প্রডিউস করা হয়েছে। সো লাইন বাই লাইন দেখেন ডুয়ার্টে ইমেজ সিবেড আসছে নাকি, রিজন সিবেড সি ফ্লোর পেয়ে গেলাম, পরের লাইনে ডুয়ার্টে আসছে, দেখি সে কি প্রডিউস করেছে। লাইন বাই লাইন যদি পড়তে থাকেন দেখবেন সে একটি জিনিস ক্রিয়েট করেছে। ইনফরমেশন পেলাম, এখন পড়ি। Over the past 20 years, several scientific teams from different countries have been mapping the region's sea floor. So অনেকগুলো সায়েন্টিফিক টিম এই রিজনের সি ফ্লোরের ম্যাপ তৈরি করছে। As part of his research project while at the University of Lisbon, Duarte gathered together the data from these mapping projects. So Duarte এগুলা ম্যাপিং প্রজেক্টের ডেটাটা গ্যাদার করেছে and সেটাকে কম্বাইন করেছে to create a new tectonic map. What name is used for the image Duarte produced? Duarte produced
ডুয়ার্টে ক্রিয়েটেড। সো ইমেজের নামটা কি? একটা টেকটনিক ম্যাপ অফ দ্য সি ফ্লোর। সো ডুয়ার্টে যে একটা ছবি প্রডিউস করেছে, হোয়াট ডিড হি ডু? এখানে অনেকগুলো কাজ করা হয়েছে। এই কাজের মধ্যে এতগুলো যে ম্যাপিং এর কাজ করা হয়েছে, সে ম্যাপগুলোকে জয়েন করেছে নতুন একটা টেকটনিক ম্যাপ বানানোর জন্য। সো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইমেজ হি ক্রিয়েটেড? হি বেসিক্যালি ক্রিয়েটেড আ টেকটনিক ম্যাপ। এখন দেখেন এখানে জাস্ট যদি আপনি ম্যাপ দেন, অ্যান্সার কিন্তু ভুল হবে, বিকজ আমি তো বুঝলাম এটা ম্যাপ, বাট এটা কি ধরনের ম্যাপ? সো এই জন্য টেকটনিক ইজ আ স্পেশাল ওয়ার্ড দ্যাট গোজ উইথ দ্য ম্যাপ। যেটা পৃথিবীর আর্থের প্লেটের ম্যাপ আর কি। যেখানে টেকটনিক কিন্তু ম্যাপের অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। সো ইন কেসেস লাইক দিস আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে নাউনের সাথে অ্যাডজেক্টিভ সবসময় যদি ইনক্লুড করেন, অ্যাক্সিডেন্টালি কিন্তু ভুল হবে না। যেরকম এখানে আপনি আর্থকোয়েকস বললেন, ঠিক আছে, মার্কটা পাচ্ছেন। সিগনিফিকেন্ট আর্থকোয়েক বললেও মার্কটা পাচ্ছেন। বাট সেম লজিক যদি ফলো করে এখানে যদি জাস্ট ম্যাপ বলেন, তাহলে কিন্তু মার্কটা আসছে না, বিকজ ইটস এ স্পেশাল কাইন্ড অফ ম্যাপ। এই জন্য when you answer, অ্যাডজেক্টিভ সহ অ্যান্সার করাটা বেটার। টেকটনিক ম্যাপ অফ দ্য সি ফ্লোর। তো দেখেছেন এগুলো কোয়েশ্চেন জাস্ট আমরা সিরিয়ালটা ফলো করেই লোকেশনটা বের করলাম, নাউন্স ভার্বস মিলাই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ফর মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স অ্যান্সার কিন্তু এভাবে পেয়ে যাবেন। কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার বের করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেরকম এখানে নাম্বার 6 এ কি বলেছে? which word does Duarte use to indicate the subduction zone stage of development? সো এই সাবডাকশন জোনের স্টেজ অফ ডেভেলপমেন্টটাকে ইঙ্গিত করার জন্য বা বোঝানোর জন্য ডুয়ার্টে কোন শব্দ ইউজ করেছে? হোয়াট ওয়ার্ড ইজ হি ইউজিং বা হাউ ইজ হি এক্সপ্লেইনিং দিস, সেটা কিন্তু জানতে চাচ্ছে এখানে। তো যদি আমি এখন একটা জিনিস খেয়াল করেন, যখনই কোয়েশ্চেনে বলবে হোয়াট ডিড হি সে, হোয়াট ওয়ার্ড ডিড হি ইউজ, হাউ ডিড হি নেম, হোয়াট টার্ম ইট, এটসেট্রা, আপনার অ্যান্সারটা কিন্তু দেখবেন মাঝে মাঝে কোটেশন মার্কের ভিতরে আসবে। আর কোটেশন মার্কের ভিতরে না আসলে এভাবে আসবে অ্যাকর্ডিং টু সামওয়ান, অ্যাকর্ডিং টু দিস, অ্যাকর্ডিং টু দ্যাট, অ্যাজ ফর দিস, অ্যাজ ফর দ্যাট, এভাবে আসবে। কিন্তু যেখানে যে বললো which word does Duarte use to indicate the subduction zone stage of development, এই subduction zone এর ডেভেলপমেন্ট স্টেজটা কে বোঝানোর জন্য ডুয়ার্টে কোন শব্দ ইউজ করেছে আর কি, সেটাই জানতে চাচ্ছে। এখন দেখেন এটা কি, ডুয়ার্টে যে শব্দ ইউজ করেছে দ্যাট মিন্স অ্যান্সারটা ওয়ান ওয়ার্ডে হবে, বিকজ ডুয়ার্টে একটা শব্দ বলেছে। তো টেকটনিক ম্যাপের পর দেখি ডুয়ার্টে কি বলেছে আর কি। দেখেন ইফ ইউ ফলো দ্য সিরিয়াল, দেখবেন যে ডুয়ার্টে একটা কথা বলেছে সাবডাকশন জোনের স্টেজ অফ ডেভেলপমেন্ট নিয়ে। এখানে দেখেন ডেভেলপমেন্ট নিয়ে একটা কিছু জিনিস বলা আছে। কি বলা আছে? ডুয়ার্টে কি বলেছে? ইট ইজ নট আ ফুললি ডেভেলপড সাবডাকশন, এই সাবডাকশনটা পুরোপুরি ডেভেলপ হয় নাই, বাট অ্যান এমব্রায়োনিক ওয়ান। ডুয়ার্টে একটা শব্দ ইউজ করেছে সাবডাকশন জোনের ডেভেলপমেন্টটা বোঝানোর জন্য। এখন যদি আমরা সিম্পল ভাবে অ্যান্সার করতে চাইতাম, বলতে পারতাম নট আ ফুললি ডেভেলপড সাবডাকশন, বাট ডেভেলপমেন্টটা বোঝানোর জন্য কিওয়ার্ড সে ইউজ করেছে। ডেভেলপমেন্টের ব্যাপারে সে বলেছে ডেভেলপড হয় নাই আর কি, নট ফুললি ডেভেলপড, কিন্তু অ্যান্সারটা ওয়ান ওয়ার্ডে চেয়েছে। তো কি বলেছে? সাবডাকশন হচ্ছে একটা এমব্রায়োনিক ওয়ান। তো দেখেন এমব্রায়োনিক এর মানে জানেন বা না জানেন, ওয়ার্ডটা বসে দিতে পারবেন। এখানে টেকনিক্যালি এমব্রায়োনিক মানে বোঝাচ্ছে যখনই কোনো লিভিং থিং ফর্ম করে বা কোনো কিছু যখন জন্ম নেয়, ফার্স্ট স্টেজে কি হয়, সেটা একটা এমব্রিও থেকে কিন্তু বড় হয়। সো ফার্স্ট স্টেজ থেকে এই এমব্রিও থেকে ক্রিচারটা কিন্তু যে বড় হচ্ছে সেটাকে বলা হয় এমব্রায়োনিক। তো সে এটাকেই জাস্ট এই সাবডাকশন সাইকেলটাকে এভাবে বোঝাচ্ছে যে সাবডাকশন যেটা হচ্ছে এটা একটা এমব্রায়োনিক সাবডাকশন, মানে সাবডাকশনটা মাত্র শুরু হচ্ছে। সাবডাকশন কিন্তু লিভিং থিং না, এটা জাস্ট সে ওয়ার্ডটা ইউজ করেছে ডেভেলপমেন্টটা বোঝানোর জন্য। তো খেয়াল করেন ডেভেলপমেন্ট, which word does Duarte use? ডেভেলপমেন্ট নিয়ে আইডিয়াটা আছে এন্ড সে এটাকে এমব্রায়োনিক বলেছে, সো একটা ওয়ার্ডে অ্যান্সার করলেই হবে। Some questions are a little difficult, others are quite easy. এখন খেয়াল করেছেন আমরা যে হাউ সেফ ইজ এ কাপ অফ টি পড়লাম, তারপর এই এয়ারলাইন্স এর প্যাসেজটা পড়লাম, প্যাসেজগুলো অনেক ছোট ছিল। ওগুলা কিন্তু একাডেমিক স্টাইলের প্যাসেজ, সরি ওগুলো কিন্তু জেনারেল ট্রেনিং এর প্যাসেজ। ফর একাডেমিক স্টুডেন্টস আপনাদের প্যাসেজ কিন্তু এরকম থাকবে, আর একটু বড় থাকবে। সো দেখা যাচ্ছে যে স্টুডেন্টসদের কোনো শান্তি নাই, এন্ড সিন্স একাডেমিক স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেই, IELTS is just trying to see that আপনি এই কাজটা, let's say এই ধরনের প্যাসেজ বুঝতে পারছেন নাকি আর কি। এটা ছাড়া যারা জেনারেল ট্রেনিং স্টুডেন্ট আছেন, এমন না যে জেনারেল ট্রেনিং এত ইজি। জেনারেল ট্রেনিং এর প্রথম 4টা প্যাসেজ অনেক স্মল, ঠিক আছে, আর লাস্টের প্যাসেজটা কিন্তু একাডেমিক প্যাসেজ থেকে দিচ্ছে আপনাকে। সো
এই জন্যই দেখা যাচ্ছে যে আমরা ফার্স্টে কয়েকটা ক্লাসগুলো ইন্টিগ্রেট করে নিচ্ছি, পরে যখন আমি আলাদা একটা ক্লাস নিব ফর জেনারেল ট্রেনিং এর রিডিং এন্ড রাইটিং। আচ্ছা, সো এখন দেখা যাচ্ছে যে সো ফার আমরা 1 থেকে 6 করলাম। এখন দেখা যাচ্ছে আবার ডুয়ার্টে বলছে অ্যাকর্ডিং টু ডুয়ার্টে keyword which section of the Eurasian plate is likely to move. So Eurasian plate এর কোন সেকশনটা মুভ করার চান্স আছে আর কি সেটাই জানতে চাচ্ছে। So basically if I just follow the serial, so Duarte's team, এখানে Duarte's team বলা, according to Duarte's team Eurasian plate এর কোন সেকশন মুভ করছে। So Eurasian plate পেয়ে গেলাম, Eurasian plate এর সেকশন, সো এখানে দেখেন দুইটা সেকশন আছে, লোকেশন কিন্তু পেয়ে গেলাম, খেয়াল করেছেন। According to Duarte, which section of the Eurasian plate is likely to move, এখানে দেখেন Eurasian plate এর সেকশনের নামগুলো পেয়ে গেলাম। এখন কোনটা মুভ করছে সেটা পড়ি। The evidence collected by Duarte's team suggests that the Eurasian plate could split into separate oceanic and continental sections. এটা যদি হয়ে থাকে, if this happens, the oceanic section, which is made up of denser rock, will dive beneath the continental section. Oceanic sectionটা continental sectionের ভিতরে ডাইভ করছে। তো ধরেন আপনার দুইটা সেকশন আছে, ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ, ধরেন এটা হচ্ছে ওশানিক সেকশন, ধরেন এটা হচ্ছে কন্টিনেন্টাল সেকশন। হোয়াটস হ্যাপেনিং, ওশানিক সেকশনটা কন্টিনেন্টালের ভিতরে চলে যাচ্ছে, ইটস গোয়িং ইনসাইড দ্য কন্টিনেন্টাল সেকশন আর কি। সো কোয়েশ্চেনে বলেছে কোন সেকশনটা মুভ করছে। আমরা সিরিয়ালটা ফলো করে দুইটা সেকশনের নাম পেয়ে গেলাম। সো ইউরেশিয়ান প্লেটের যে দুটো সেকশন আছে, এখন দেখা যাচ্ছে ওশানিক সেকশন কন্টিনেন্টালের নিচে চলে যাচ্ছে, কন্টিনেন্টাল কিন্তু আর মুভ করে নাই, দ্যাট মিনস ওশানিক সেকশন ইজ দি অ্যান্সার। দেখেন অ্যান্সারে তাহলে উইথ সেকশন যে বলেছে ওশানিক লিখলেই হবে, বাট ওশানিক সেকশন লেখাটা বেটার বিকজ ওশানিক ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর সেকশন। According to researchers, what might disappear as the result of the new subduction zone? এই নতুন সাবডাকশন জোনের জন্য একটা জিনিস গায়েব হয়ে যাচ্ছে, একটা জিনিস পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। কি ডিসঅ্যাপিয়ার হচ্ছে সেটাই জানতে চাচ্ছে কিন্তু। ওশানিক সেকশনের পর যদি আমি লাইন বাই লাইন আগায় যাই, একটা জিনিস ডিসঅ্যাপিয়ার হচ্ছে। সো কি বলেছে, দ্য মেডিটেরেনিয়ান সি টু ভ্যানিশ। সো এই সমুদ্রটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মেডিটেরেনিয়ান সি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। সো দিস আর মাই অ্যান্সার্স এখানে। এখন তাহলে ওভারঅল আমাদের টেক অ্যাওয়েটা কি? সো ফার আজকে আমরা জাস্ট এমসিকিউ করলাম এন্ড আমরা শর্ট কোয়েশ্চেনস দেখলাম। সো এটা করে আমরা জাস্ট মেইনলি যা হচ্ছে আজকের ক্লাসে বেশি কিন্তু কিছু করি নাই, ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে আমাদের পেজটা বাড়বে। ওভারঅল জেনারেল ট্রেনিং এন্ড একাডেমিক ট্রেনিং এর প্যাসেজের একটু ডিফারেন্স বুঝতে পারলাম, যে যারা জিটি দিচ্ছেন প্যাসেজগুলো অনেক ছোট এন্ড ইউ উইল অনলি হ্যাভ ওয়ান কাইন্ড অফ কোয়েশ্চেন। এটা কিন্তু একটা একাডেমিক প্যাসেজ ছিল। ফর একাডেমিক প্যাসেজেস ইউর প্যাসেজেস আর বিগার, আপনাদের কোয়েশ্চেন ভ্যারাইটি কিন্তু একটু বিগার and একটু ডিফিকাল্ট। ফর একাডেমিক কোয়েশ্চেন্স ইউ মাইট বি কোয়েশ্চেনিং আমরা জিটি প্যাসেজ কেন করছি। জিটি প্যাসেজ করছি অনলি টু গিভ ইউ গাইজ অ্যান আইডিয়া যে কোয়েশ্চেন্স গুলো কিভাবে আসে। যেরকম একাডেমিক প্যাসেজে কিন্তু এমসিকিউ 2টা বা 3টার বেশি আসে না, ম্যাক্সিমাম 4টা এমসিকিউ আসবে। সো মনে করেন গোয়িং থ্রু আ 1000 or a 700 word passage just for 4 questions, it would be very confusing. সো আপনাদেরকে কনসেপ্টটা বোঝানোর জন্যই আমরা জিটি প্যাসেজ ইন্টিগ্রেট করেছি। and after we are done with 3-4 classes, আমি কিন্তু 2টা একাডেমিক টেস্ট পেপার আপনাদেরকে সলভ করে দেখাবো কিভাবে অপটিমালি সলভ করা যায়, সাইড বাই সাইড জেনারেল ট্রেনিং প্যাসেজেস দেখাবো, just to show you how to solve general training passages as well for the GT students. এখন দ্যাট বিং সেড, আজকের জন্য আর এমন কিছু পড়বো না। আপনারা গুগল ক্লাসরুমে আমি একটু চেক করি কয়জন আসছেন। এখনো কিন্তু দেখা যাচ্ছে we have a few people missing from Google Classroom. তো যারা গুগল ক্লাসরুমে আসেন নাই, আমি একটা ইনভাইট লিংক দিচ্ছি আপনাদের জুমে, মেক শিওর ইউ ফলো দ্যাট। বাই দ্য ওয়ে এখানে কয়েকজন আউটলুক বা হটমেইল বা অন্য কোনো ওয়েবসাইট ডোমেইন থেকে রেজিস্টার করেছেন, এগুলো দিয়ে কিন্তু আপনার লেটস সে গুগল ক্লাসরুমে ক্লাস করতে পারবেন না, আপনারা সরি গুগল ক্লাসরুমে ফাইল দেখতে পারবেন না। মেক শিওর ইউ হ্যাভ আ জিমেইল অ্যাকাউন্ট টু অ্যাক্সেস গুগল ক্লাসরুম। সো ইনভিটেশন লিংকটা আমি এখানে চ্যাট বক্সে দিয়েছি, জাস্ট ফলো ইট। এন্ড আপনারা যারা গুগল ক্লাসরুমে আছেন, আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি আপনাদেরকে। সো ফর যারা when you guys go to Google Classroom, চাইলে কিন্তু ক্লাসরুমে আপনারা কমিউনিকেট করতে পারেন। আচ্ছা, এই অবস্থা ক্লাসরুমের। Basically, class starts at 4, and basically you can communicate with each other using Google Classroom. It's completely fine. I will also respond here. এটা ছাড়া যদি আপনি ক্লাস ওয়ার্ক সেকশনে দেখেন, আপনাদের যা প্রয়োজন আমি সব কিন্তু আপলোড করে দিচ্ছি।
So far আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ফাইলগুলো এখন আপলোড করি নাই। I will be uploading them soon. But এটা ছাড়া আজকে যা করেছি রিডিং সেকশনে পাবেন ইন গুগল ড্রাইভ। সো গুগল ড্রাইভে বেসিক্যালি দেখবেন যে আমি সব পিডিএফ গুলো আপলোড করে দিয়েছি। জাস্ট ক্লিক অন দ্য লিংক এন্ড ডাউনলোড করেন। যদি মনে করেন ডাউনলোড না করতে পারেন, ডু লেট মি নো। এটা ছাড়া ইফ ইউ গাইজ ওয়ান্ট আ ফেসবুক গ্রুপ, আমি একটা ফেসবুক গ্রুপ বানাই আজকে আমি আপনাদের ক্লাসরুমে পোস্ট করে দিব। সো সেখান থেকে আপনারা ফেসবুকেও চাইলে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। দ্যাটস ইজিয়ার আই থিংক। এটা ছাড়া আমি আমার ফেসবুকের প্রোফাইলের আইডিটা দিয়ে দেই। সাধারণত আই ডোন্ট অ্যাকসেপ্ট ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রম স্টুডেন্টস, বাট মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন আমাকে। আই ফিল দ্যাট উড বি দ্য বেস্ট ওয়ে টু কমিউনিকেট আর কি, বিকজ সবার সাথে আমি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কমিউনিকেট করি। দ্যাট ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু টক। দ্যাটস হোয়াট আই বিলিভ। সো আমার ফেসবুকের লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা ছাড়া ইউ গাইজ ক্যান হ্যাভ মাই নাম্বার। কোনো সময় যদি দেখেন ক্লাস অ্যাক্সেস করতে পারছেন না বা ক্লাসে ঠিকমতো আসতে পারছেন না, ইউ ক্যান গিভ মি আ কল। বা কল না দিয়ে আই উড রেকমেন্ড যদি আপনি আমাকে একটা টেক্সট মেসেজ দেন। টেক্সট মেসেজ দেওয়াটা বেস্ট হবে, বিকজ তাহলে আই ক্যান টক টু ইউ, আই ক্যান জাস্ট গেট ব্যাক টু ইউ সাথে সাথে। সো দিস আর দ্য থিংস। অ্যান্ড বেসিক্যালি আজকের জন্য আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দিব ফ্রম দ্য লেকচার শিটস। সো রিডিং লেকচার শিট থেকে আমি ফাইল এন্ড পেজ নাম্বারটা বলে দিব। সেখান থেকে জাস্ট প্র্যাকটিস প্যাসেজ এক দুটো করলেই হবে আর কি ফর নাও। এটা ছাড়া ইফ ইউ গাইজ ওয়ান্ট টু বাই বুকস, আই ক্যান রেকমেন্ড সাম বুকস টু ইউ। সেটা আই উইল বি টকিং অ্যাবাউট অল অফ দ্যাট ইন দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে আমি একটা রুটিন দিব। সো সেই রুটিনটা কিভাবে আপনারা লাইফে অ্যাপ্লাই করবেন এন্ড ফর দ্য নেক্সট 3 মান্থস আপনাদের ল্যাঙ্গুয়েজ লেভেলটা কিভাবে ডেভেলপ করবেন, উই উইল ডিসকাস অল অফ দ্যাট আর কি। এখন দেখা যাচ্ছে ইন মোস্ট কেসেস ফর মেনি স্টুডেন্টস, যদি মনে করেন ইফ ইউ আর স্টিল স্টুডেন্টস বা যারা ব্যাচেলার্স লেভেলে আছেন বা মাস্টার্স লেভেলে আছেন, ইউ শুড নট হ্যাভ মাচ প্রবলেমস ডিলিং উইথ দ্য কন্টেন্ট অফ দ্য কোর্স। কিন্তু এখন যাদের সমস্যা হচ্ছে তারা এই রুটিনটা অ্যাপ্লাই করে ইউ ক্যান ডেভেলপ ইউর বেসিক ইংলিশ স্কিলস আর কি। সো ফার আমাকে বলেন, আমরা যে কয়েকটা প্যাসেজ দেখলাম, প্যাসেজের কন্টেন্ট কি অনেক ডিফিকাল্ট ছিল? এনিওয়ান হিয়ার হু ফাউন্ড ইট ডিফিকাল্ট? চ্যাট বক্সে ইয়েস নো বলতে পারেন ইফ ইউ ডোন্ট ফিল লাইক টকিং। ইট ওয়াজ ডিফিকাল্ট। সো যদি মনে করেন প্যাসেজটা আপনার ডিফিকাল্ট লাগছে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। কয়েকটা স্কিল জাস্ট ডেভেলপ করতে হবে আর কি। বেসিক ফ্লুয়েন্সি স্কিলটা ডেভেলপ করতে হবে, আপনার জাস্ট ভোক্যাবস ডেভেলপ করতে হবে, গ্রামারটা ডেভেলপ করতে হবে। ক্লাসে আমি যা ডিসকাস করছি আমি জাস্ট টেকনিকগুলো দেখা দিচ্ছি, বিকজ ফর আ 30 ক্লাস শর্ট কোর্স, 30 না সরি 26 ক্লাস প্লাস এক্সট্রা জেনারেল ট্রেনিং যদি কম্বাইন করি 28টা ক্লাস হয়ে যাচ্ছে আর কি। সো ফর আ শর্ট কোর্স লাইক দিস, আমি কিন্তু লেটস সে 2 মাসের মধ্যে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল একদম ডেভেলপ করতে পারছি না। বাট আই ক্যান গিভ ইউ আ রুটিন, বিকজ আমি কিন্তু আইএলটিএস টিচিং ছাড়া টেফল টিচিং, মানে টিচিং ইংলিশ এজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ করতাম। সো আমার ওই এক্সপিরিয়েন্স থেকে আমি কিন্তু ইনফরমেশনটা রেডি করেছি আর কি। সো বেসিক্যালি যখন আমি রুটিনটা দিয়ে দিব নেক্সট ক্লাসে, ইউ ক্যান ইউজ দ্যাট। গুগল ক্লাসরুমে এই কাজটা করা যায় না, বাট হোয়াট আই ক্যান ডু ইজ আমি একটা ফেসবুক গ্রুপ বানাই আপনাকে ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিতে পারবো। সেখান থেকে আপনারা একটা মেসেঞ্জার গ্রুপ বানায় ফেলতে পারেন। ইউ ক্যান অ্যাড ইচ আদার ইন মেসেঞ্জার। তাহলে নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন রাখতে পারেন আর কি। সো আই ক্যান ডু দ্যাট। সো বেসিক্যালি আই হ্যাভ আনাদার ক্লাস এট 6:30, মেন্টর শিখে নিতে হবে। সো এই জন্য আমি এখন করতে পারছি না, বাট ক্লাসটা শেষ করে আজকে রাতের মধ্যে আমি একটা ফেসবুক গ্রুপ বানাই আপনাদের একটা ডেডিকেটেড গ্রুপ which will remain active as long as the batch is active, এটা বানায় রাখতে পারি, তাহলেই হয়ে গেল। আর এটা ছাড়া I hope you can download the files. যদি ফাইল ডাউনলোড না করতে পারেন, do let me know. And there's that. আচ্ছা, so কারো কোনো questions before we finish today's session? আচ্ছা, হোমওয়ার্ক আমি ক্লাসরুমে দিয়ে দিব, ক্লাসরুমে পোস্ট হিসেবে এসে যাবে, রাতের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। আর আরেকটা ব্যাপার হচ্ছে ক্লাসরুমটা আই থিংক ইফ ইউ হ্যাভ দ্য অ্যাপ ডাউনলোডেড, আমি যখনই ক্লাসরুমে কিছু পোস্ট করব সাথে সাথে কিন্তু মেসেজ পেয়ে যাবেন আপনারা। এন্ড ওয়ান মোর থিং, আপনাদের ক্লাস রেকর্ডিং কিন্তু আমি আপনাদেরকে ইমেল করে দিব, সো ডু চেক ইউর ইমেলস। ক্লাস রেকর্ডিং গুলো স্যাডলি ডাউনলোড করা যাবে না, মেন্টরশিপ পলিসি ডাজ নট পারমিট ইট। সো ক্লাসেস আপনাকে জাস্ট অনলাইনে ভিউ করতে হবে আর কি, জাস্ট লাইক ইউ ওয়াচ আ ইউটিউব ভিডিও। The classes will remain active for 2 weeks. Before I delete any class, আমি আপনাদের সাথে clarification নিবই যে যদি মনে করেন আপনাদের এখনো রিভিউ করা হয় নাই, I can extend the duration up to 1 week. Also আমি মডিউল ওয়াইজ ডিলিট করি। সো ধরেন রিডিং আমাদের হয়ে গেল, রিডিং মডিউলের পর আমি আরো 3 উইকস এর মতো রাখবো ভিডিওস গুলো।
তারপর আমি ভিডিওগুলো নামাবো। সো সমস্যা নেই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ক্লাসেস যে আমি হুটহাট যে ক্লাস মুছে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। লিংক যদি ক্লাসরুমে লিংক দিয়ে দেন তাহলে এটা সবচেয়ে বেশি বেটার হয়। এটাও দিয়ে দিব আমি, আইল ডু দ্যাট অ্যাজ ওয়েল, ডোন্ট ওয়ারি। এটা থ্যাংক ইউ। মাত্র তো শুরু হলো, এখন তো একটা ভিডিও আপলোড হয় নাই বিকজ দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস এনিওয়ে। আর ওরিয়েন্টেশন যারা মিস করেছেন, ওরিয়েন্টেশনটা আমি আপলোড করে দেব, ডোন্ট ওয়ারি। বাই দ্য ওয়ে, যারা ক্লাসরুমের লিংকটা দেখেছেন, মেক শিওর ইউ ডু কাম টু ক্লাসরুম। চ্যাট বক্সে কিন্তু আমি একটু আগে একটা লিংক দিয়েছি, বিকজ ক্লাসরুম থেকে কিন্তু আপনারা সব ফাইল নামাতে পারবেন। ইফ ইউ আর নট ইন ক্লাসরুম, you won't be able to download the files. So একজনই আজকে আসে নাই, which who is shahidul islam@gmail.com and nakib rahman 2000@gmail.com. ওনারা দুজন বাদে সবাই ক্লাসরুমে এসেছেন, so there is that. আচ্ছা, তাহলে আজকের জন্য ঠিক আছে। নেক্সট ক্লাস কিন্তু আমাদের টিউসডেতে। তাহলে সিন্স সাম অফ ইউ আর হ্যাভিং ট্রাবল যে 4টার আগে ক্লাস করতেই পারবেন না, আমি যা করব, হয় কি, ক্লাস যখন শুরু করি 5 মিনিট আসলে বাফার টাইমে চলে যায় বিকজ স্টুডেন্টদের আসতে একটু দেরি হয়। হোয়াট আই উইল ডু ইজ, আমি 3:55 এর মধ্যে ক্লাসটা শুরু করব। সো আমরা 4টার দিকে শার্প ক্লাসটা শুরু করলাম আর কি। সো ধরলাম আসরের ব্রেকটা নিলাম এট 4:50, 4:50 থেকে 5 আসরের ব্রেকটা হয়ে গেল। এরপরে 5:30 পর মাগরিবের একটা ভেরি কুইক ব্রেক, and then we can just finish up by 6:10. I think that's going to be the best. আর 3:55 ঠিক আছে, ওই তো আমি মানে বাফার টাইমটা লাইক ক্লাসটা অন করবো 3:55 এ, সবার আসতে আসতে তো 5 মিনিট লাগে আর কি। তো ধরে ফেলেন আপনাদের ক্লাস ডিউরেশন হচ্ছে 3:55 থেকে অ্যারাউন্ড 6:10 ish, তাহলে হলো। আর সরি অ্যাবাউট দ্য নয়েজ, আজকে বেসিক্যালি ফার্স্ট 2টা দিন আমাদের you just caught me at a very bad time, সেদিন মেন্টরসে ক্লাস নিতে হয়েছে। আজকে আবার লেটস সে আমার বাসায় জাস্ট একটা ফার্নিচার আসতেছিল, সো ওটা দিয়ে উঠাতে ধুমধাম বাড়ি লাগতেছিল আর কি। সো নেক্সট ক্লাস থেকে 3:55। আজকে তো ছিল সানডে, রাইট? হ্যাঁ, সো টিউসডেতে উই আর মিটিং অন দি 8th। ঠিক আছে, ইট ওয়াজ ভেরি নাইস টু টেক ইউর ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি মোর কোয়েশ্চেন্স, তাহলে আমি সেশনটা শেষ করে ফেলছি। আপনাদের হোমওয়ার্ক অ্যান্ড আপনাদের রুটিনটা অ্যান্ড রেকর্ডিংসটা পেয়ে যাবেন বাই হোপফুলি বাই মিডনাইটের মধ্যে না পেলে নেক্সট মর্নিং এর মধ্যে পেয়ে যাবেন। Okay then, take care and goodbye. Stay safe.